মেডেক্সেল বিডি সেশন 4A আমরা আহ, চতুর্থ বছরে মেডেক্সেল বিডি ক্লাস আমরা করে দিতে পারছি। এটা সকলের সহযোগিতায়। আমি এর সাথে জড়িত সবাইকে আমাদের ধন্যবাদ জানাই। আমাদের যারা কোঅর্ডিনেটর রয়েছে অসম্ভব পরিশ্রম করে, তারাই আমাদের সেতু বন্ধন। আমাদের মুভিসটা যে টেকনিক্যাল সাপোর্টটা দেয়, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমরা যে প্রচেষ্টায় এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, সেই জন্য আমি সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে যারা এই ট্রেনি ডক্টরস যারা আগামী দিনে ইনশাল্লাহ বড় হবে, বড় কাজে যাবে, তারা তাদের সকলকে নিয়ে আমাদের এই ইচ্ছা যে আমরা তাদেরকে অনেক বড় দেখতে চাই, অনেক আরো আরো ভালো অবস্থানে দেখতে চাই। তো আমার মনে হয় যে আমরা সেই উদ্দেশ্যে যে কাজগুলো করছি, তো আমরা আজকে আমাদের যে আহ প্রথাগতভাবে যেভাবে ক্লাস নিচ্ছিলাম, যে আমরা রিটেন বেস, আমরা আইওই, লং কেস, শর্ট কেস, তারপরে আপনার কি বলে, আমরা সেগুলোতে যে আহ, মানে টিচাররা সবাই ক্লাস নিয়েছেন। তারপরে আমি মনে করি যে কিছু কিছু জায়গায় আমাদের ডিসকাশনের দরকার রয়েছে, কিছু জানানোর দরকার রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ভাস্কুলাইটিস। তো ভাস্কুলাইটিসটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাস্কুলাইটিস নিয়ে আমাদের ডাক্তারদের অনেক সময় আমরাই বিপদে পড়ে যাই, যে কখন ভাস্কুলাইটিস বলবো, কখন ভাস্কুলাইটিস মিমিক্স বলবো, কখন সেকেন্ডারি ভাস্কুলাইটিস বলবো। আর রিয়েলি এইরকম যে দেখতে কন্ডিশন গুলো বা পেশেন্টের হিস্ট্রি, কোন সময় ভাস্কুলাইটিস, প্রথম দিন দেখেই আমরা ভাস্কুলাইটিস বলি না। কিছু কিছু ভাস্কুলাইটিস আমরা যেমন বলি যে আমরা যদি ভালো করে এক্সামিন করি তাহলে আমরা জায়ান্ট সেল আর্টেরাইটিস প্রথমেই ডায়াগনোস করে ফেলতে পারি। আমরা যদি ভালো করে এক্সামিন করি তাহলে টাকায়াসু আর্টেরাইটিস খুব ভালো করে ডায়াগনোস করতে পারি। বা বাচ্চাদের ক্ষেত্রে একেবারে ছোট বাচ্চা 5 বছর নিচে কাওয়াসাকি ডিজিজ ডায়াগনোস করতে পারি। তারপরে একটু বড়দের ক্ষেত্রে আমরা হেনক্সন্ডেন পারপুরে ডায়াগনোস করতে পারি। এগুলো আমরা মোটামুটি ভাবে ধারণা করে ডায়াগনোস করতে পারি। কিন্তু অনেকগুলো, যেমন কখন বেসেস বলবো, কখন আমি আপনার অন্যান্য আঙ্কা পজিটিভ ভাস্কুলাইটিস বলবো, তো এই ইত্যাদি গুলো নিয়ে একটা আমাদের চিন্তা থাকে এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে একটুখানি আলোচনা করি। ঠিক আছে, সেকেন্ড স্লাইডে যাও। এখানে আজকে আমরা যে সমস্ত জিনিস একটু ভাস্কুলাইটিস এর হিস্ট্রিটা জানাবো, ক্লাসিফিকেশন, ডায়াগনস্টিক অ্যাপ্রোচ, এবং কিছু কিছু ভাস্কুলাইটিস নিয়ে আমরা কিছু বলার চেষ্টা করব। আমরা যখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, আমরা এটা নির্ভর করব আমেরিকান কলেজ অফ রিউমেটোলজি এবং তোমার ইউলারের জয়েন্ট যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এবং ওই প্রত্যেকটার সাথেই আমরা স্পেসিফিক ম্যানেজমেন্টটা বলার চেষ্টা করব। কারণ হলো যে এগুলো প্রত্যেকটা ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলোকে আমাদের ঠিক করে বলতে হয়। আর তার লাস্টে আমরা একটা জেনারেল ম্যানেজমেন্ট করবো। নেক্সট স্লাইড দেখো। আমরা ভাস্কুলাইটিস এর হিস্ট্রি যদি দেখি, যে আমাদের একজন ইন্টার্নিস্ট, একজন প্যাথোলজিস্ট, অ্যাডল্ট কুসমাল এবং পার্ল মিসোরাজিক, দুজন আমাদের ওই প্রথম ভাস্কুলাইটিস সম্বন্ধে ধারণা দেন। এবং অ্যাডল্ট কুসমাল ইন্টার্নিস্ট একজন, সে তার একটা পেশেন্টকে দেখেন, নেক্সট স্লাইডে যাও, এবং দেখে যে 1866-এ সেখানে একটা আহ, তখনকার একটা তখন তারা নাম দিয়েছিল পেরিয়ার্টারাইটিস নোভুসা, যেটাকে আমরা এখন পলিয়ার্টারাইটিস নোভুসা। একটা 27 ইয়ার ওল্ড ম্যান, তার কতগুলো সিমটম ছিল দেখো। ফিভার, ইট ওয়াজ রিকারেন্ট, ট্যাকিকার্ডিয়া, ডিক্রিজিং অ্যাপিটাইট, সিভিয়ার থার্স্ট, গ্লোবাল মায়ালজিয়া, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। এই যে দেখো, ওই সময়টায় এই যে জেনারেল কতগুলো সিমটম, যে ফিভার, অ্যাপিটাইট, থার্স্ট, মায়ালজিয়া, তার সাথে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স তারা আবিষ্কার করেছিলেন। এবং এর সাথে অ্যাবডোমিনাল পেইন, প্রোটিনুরিয়া ও মনোস্লিম সোলিং ছিল। এবং তখন যে কোনো ডিজিজই তোমার এই ঊনবিংশ শতাব্দীতে মানুষ তখন অনেকগুলো ইনফেকশন জেনে ফেলেছে, বিশেষ করে নেমাটোড ইনফেকশন। তখন আহ, চারিদিকে মানুষের হাইজিনিক ব্যাপার ট্যাপার ছিল, স্যানিটেশনের প্রবলেম ছিল। সো নেমাটোড ইনফেকশন, তখন তারা চিন্তা করলো, তখন তারা বললো যে একটা
কন্ডিশন হতে পারে যে স্মল নডিউলার টিউমার্স ইন দ্য সাবকিউটানিয়াস টিস্যু অফ দ্য চেস্ট এন্ড অ্যাবডোমেন। সো এইরকম একটা রোগী আসলো, তখন জানা নাই যে এটা কি চিকিৎসা দেবে। তখন তারা তো বটেই, তারা তোমার নেমাটোডের একটা ডিওয়ার্মিং করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি এবং তো তোমার সে এত বেশি সিভিয়ার মাসল উইকনেস হলো যে ডেভেলপ করলো জেনারেল প্যারালাইসিস। এবং নেক্সট স্লাইডে যাও। এই পেরিয়ার্টিরাইটিস নোডোসা, এই তার নামে ক্রিসমাল মেয়ার ডিজিজ। নেক্সট স্লাইড। পলাশ, পলাশ, স্যার চেঞ্জ হয় না আপনার পলাশ, ওখানে? হ্যাঁ, নেক্সট স্লাইড। মানে এটা? না, এরপর একটা। এবং আলটিমেটলি রোগীটা মারা গেল। এরপরে একই সময় দেখো, ওই ঊনবিংশ শতাব্দীতে আরেকজন জন্ম নেয়া একজন প্যাথোলজিস্ট ওহাইওতে, তিনি তখন এই ভাস্কুলাইটিস নিয়ে কাজ করলেন এবং প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন করলেন। এবং 5টা ভাস্কুলাইটিস তার মাথায় আসলো। হাইপার সেন্সিটিভিটি দিয়ে একটা বললেন, একটা অ্যালার্জিক গ্রানুলোমাটোস একটা বললেন, একটা রিউম্যাটিক আর্থ্রাইটিস তখন একটা ক্লাসিফিকেশন করলেন, এবং পেরিআর্টেরাইটিস নোডোসা তখন এটা কোসমোলের যেটা ছিল এটা রাখলেন। এবং সেই সময় টেম্পোরাল আর্টেরাইটিসটা ডায়াগনোসিস চলে আসলো। নেক্সট স্লাইড। এই স্লাইড থেকে দুটো জিনিস আমাদের ক্লিয়ার, যে একটা হলো তারা হাইপার সেন্সিটিভিটি এবং অ্যালার্জিক ব্যাপারগুলো তখন চিন্তা করেছেন এবং ডায়াগনোসিস করে ফেলেছেন। এবং এইটা যে একটা রিউম্যাটিক ডিসঅর্ডার সেটাও তারা চিন্তা করলেন, যে যদিও এটা ভাস্কুলার সিস্টেমে এফেক্ট করে, কিন্তু ইটস আ রিউম্যাটিক ডিসঅর্ডার। তো এখন আমরা, ও স্ক্রিন হচ্ছে না, সাউন্ড হচ্ছে না। পলাশ, না স্যার, সব শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক ছিল? না, সব শোনা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। কি সব দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সমস্যা হয়ে গেল না? এটা কে জানি আমার বলতো। তো দেখাচ্ছে যে ইন্টারনেট অ্যাক্সেস খুব ভালো আছে। তাহলে অসুবিধা হুম, হুম, শুনতে পাচ্ছ? ক্লিয়ার স্যার, সব কেউ কিছু কেউ ক্লিয়ার। ক্লিয়ার এবং কেউ কেউ ক্লিয়ার নয়। তাহলে এখানে তো অনেকে বলছে যে অল ফাইন। যার যারটা মনে হয় একটু চেক করলে ভালো হয়। এখন আমরা ডেফিনিশন এন্ড পার্সপেক্টিভ স্লাইডে আছি। তাহলে কি ঠিক আছে? সবাইকে ওকে, দেখতে পাচ্ছেন? নেক্সট। তাহলে তুমি ওই যে জি, স্লাইডে আমরা হ্যাঁ, শেষ দেখা করেছি যাচ্ছে। ওই জায়গায় যাও। স্যার আমরা যাও, এখানে নেক্সট স্লাইডে শেষ যাও। করেছিলাম এরপর যাও, অল মিজোরাতে। এরপর যাও, নেক্সট, তারপরের স্লাইডে যাও। রাইট। নেক্সট স্লাইড। স্যার আমরা প্যাথোজেনেসিসে আছি এখন। হুম, পরেরটা যেতে পারছো না? স্যার আপনার সামনে কোন স্লাইডটা দেখা যাচ্ছে এখন? আরেকটু যাও, এই জায়গাটা দেখো, এই জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাটায়। এখন আমি যদি সবাই শুনতে পাও, আহ, আমার মনে হয় কেউ কেউ এটা প্রবলেম আছে আর কেউ কেউ নাই। তাই আমরা বলি যে আমরা এটা যে একটা ইনফ্লামেটরি কন্ডিশন, এটা কোনো সন্দেহ নাই। এবং ভেসেল ওয়ালের চেঞ্জ হয় এবং মাস্কুলার চেঞ্জ হয় এবং আলটিমেটলি তোমার লুমিনাল ন্যারোয়িং হয়। এবং এটা যে ক্লিনিক্যাল পিকচার হবে, তোমরা জানো যে ভাস্কুলার সিস্টেম, লার্জ আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি, স্মল আর্টারিজ, এটা ডিপেন্ড করে যে কোন আর্টারিতে কতটুকু, কয়টা ইনভলভ করেছে তার উপরে সিমটম হবে। এবং যার ফলে এটা কখনো কখনো দেখা যায় যে এটা যদি ভাস্কুলার সিস্টেম একটা জায়গায় কনফাইন থাকে তাহলে ওয়ান অর্গান, আর যদি মাল্টিপল হয় তাহলে ডাইভার্সিটি অফ সিমটম। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভাস্কুলার হলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দুটো জিনিসের আমাদের এভিডেন্স থাকতে হবে। যে ভেসেল ওয়ালের ইনফ্লামেশন হচ্ছে এটা আমাদের বুঝতে হবে, এবং যে অর্গানগুলোকে সাপ্লাই করছে তাদের ডিসফাংশন হবে বিকজ অফ ইসকিমিয়া। এবং আমাদের এখানে যে কিছু কিছু অ্যালার্জিক মেকানিজম, কিছু অ্যান্টিবডি মেডিয়েটেড, কিছু ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, একটা টি সেল মেডিয়েটেড, যদি 4টা দিয়ে ভাগ করি আমরা,
eosinophilic granulomatous polyangiitis, তারপরে granulomatous polyangiitis, eosinophilic microscopic polyangiitis, enoxamal purpura, giant cell arteritis, temporal arteritis, এগুলা দেখো দুইটা লার্জ ভেসেলের যে দুইটা বড় বড় হয় জায়ান্ট সেল এবং টাকায়াসু, এটা 3 সেল মেডিয়েটেড হয়। অন্যগুলো একটা ইমিউন মেকানিজম প্লাস অ্যালার্জিক মেকানিজম। নেক্সট স্লাইডে যাও। ওকে, এখন আমাদের যে সবচেয়ে বড় কথা হলো যে টু আইডেন্টিফাই এ পার্টিকুলার টাইপ অফ ভাস্কুলাইটিস উই নিড টু ক্লাসিফাই দেম অ্যাকর্ডিংলি। এখন এটা যদি আমরা দেখি যে লার্জ, মিডিয়াম, স্মল অর্থাৎ প্রিডমিনেন্ট সাইজ এবং টাইপ অফ ব্লাড ভেসেল যদি হয়, তাহলে অ্যাওর্টা এবং মেইন ব্রাঞ্চেস যদি হয় এটাকে আমরা লার্জ বলবো। আর ভিসেরাল আর্টারি যেগুলো প্রধান আর্টারি, মনে করো রেনাল আর্টারি, সেইগুলো মিডিয়াম সাইজ আর্টারি, সেটা একটা রেনাল ইনভলভমেন্ট হবে। স্মল একটা অর্গানের ভেতরে ইন্ট্রাপ্যারেনকাইমাল। আর এছাড়া তোমার যেমন ধরো একটা গ্রুপ আছে যারা বলে ভেরিয়েবল ভেসেল ভাস্কুলাইটিস, এটা প্রিডমিনেন্ট একটা কোনো সাইজ না, এটা ভিন্ন সাইজের পরে। এটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে বেসেস। আর বেসড অন ইটিওলজি আমরা জানি যে ইটিওলজিক্যাল অ্যাসপেক্টে ইনফেকশন, কানেকটিভ টিস্যু ডিজিজ, ট্রাক্স, এগুলো অনেক সময় রিমেটোলজিক্যাল, এগুলো ব্লাড ভেসেল সিস্টেমকে এফেক্ট করে। তো কিন্তু এইরকম যদি না পাওয়া যায় আমরা প্রাইমারি বলবো, আর আমরা সেকেন্ডারি বলবো। অন্যান্য অনেক রকম রোগ রয়েছে যেগুলোর অনেকগুলো কানেকটিভ টিস্যু বাইরে, সেগুলোতে তোমার সেকেন্ডারি হবে। আর এই আঙ্কা যখন বের হলো তখন আঙ্কার সাথে আমাদের স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর একটা রিলেশনশিপ আসলো। তখন আমরা দেখলাম যে একটা হলো ইমিউন কমপ্লেক্স হয়, একটা আঙ্কা অ্যাসোসিয়েটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস। নেক্সট স্লাইডে যাও। আসে পরের স্লাইড আসে না স্যার? আসছে তো। আর ছবিটা কি দেখতে পাচ্ছেন কেউ? নেক্সট স্লাইডটা আসতেছে না? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা আমরা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আল্লাহ, আমি তো দেখতেছি না। স্যার আপনার এন্ডে কি নেটওয়ার্ক ঝামেলা করতেছে? আমারটা কই গেল? তাহলে তো সমস্যা। ওকে, নাও ইউ সি। থ্যাংক ইউ। এখন আমরা দেখতে পাচ্ছি লাস্ট ভেসেলে যে অ্যাওর্টা এবং মেইন ব্রাঞ্চেস, দেখো এই অ্যাওর্টা এখান থেকে উঠে এই যে মেইন ব্রাঞ্চেস গুলো যে যায় এবং এইখান দিয়ে এটা এইসব, এগুলো হচ্ছে মেইন আপার লিম, লোয়ার লিম, এটা থোরাসিক অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপর বাইফার্কেশন হলো লিম্বে গেল কমন ইলিয়াক দিয়ে। তো এইগুলো হলো তোমার লার্জ ভেসেল ভাস্কুলাইটিস করে। আর মিডিয়াম ভেসেল এই যে একটা রেনাল আর্টারি বা রেনাল ভেইন, এরা যখন তোমার এফেক্টেড হয় এবং এটা তোমার বিশেষ করে তোমার নেক্রোটাইজিং আর্টেরাইটিস হয়, সেগুলোতে বেশি অ্যাফেকশন হয় এই অর্গানগুলো, এবং এটা ইনফ্লামেটরি হয়। আর স্মল ভেসেল ইন্টারপ্যারেনকাইমাল যদি ইনভলভমেন্ট হয়, দেখা যায় যে এটা হলো যেমন আর্টারিজ হতে পারে, আর্টেরিয়ালস হতে পারে, ক্যাপিলারিজ, ভ্যানিউলস, তাই না? এইরকম ভাবে তোমার আমরা অ্যাফেকশন দেখতে পারি। নেক্সট স্লাইড। পলাশ, স্যার আমি কিন্তু নেক্সট স্লাইডে চলে গিয়েছি অলরেডি। নেক্সট স্লাইড চলে আসছে। আমার তো এটা দেখা যাচ্ছে। কিছু একটা ঝামেলা হচ্ছে। দেখা যাচ্ছে না পরের স্লাইডটা? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। যে আমারটা স্লাইড আসতে অনেক সময় নিচ্ছে। হ্যাঁ, সো আমরা দেখতে পেলাম যে এই যে লার্জ ভেসেল থেকে মিডিয়াম সাইজ, স্মল এবং তোমার ক্যাপিলারি, ভ্যানিউল এবং তোমার ভেইন হতে পারে। আহমেদ যেটা বলছে যে আমার নেটওয়ার্কের ইস্যু হতে পারে না। থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো যে লার্জ ভেসেলে এবং তোমার কখনো কখনো মিডিয়াম সাইজ দেখতে পারি, মিডিয়ামটা কখনো কখনো স্মল ভেসেল হতে পারে, এবং স্মল থেকে আবার উপরের দিকে নজর থাকে, মিডিয়াম সাইজ হতে পারে।
তো যদি এখানে আমরা লার্জ দেখি টাকায় আছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস, মিডিয়াম সাইজ আর্টারিতে এখানে পলিআর্থ্রাইটিস নোডোসা, বাচ্চাদের কাওয়াসাকি ডিজিজ, এবং তোমার এই মিডিয়াম টু স্মল এর মধ্যে ইমিউন কমপ্লেক্সের মধ্যে একটা খুব আমাদের ক্রায়োগ্লোবুলিনেমিক ভাস্কুলাইটিস, আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যখন গ্যাংগ্রিন নিয়ে আসে তখন আমাদের করতে হয়। আর অনেক সময় এটা আমরা অনেকেই দেখেই বার করতে পারো তোমরা, আইজিএ ভাস্কুলাইটিস। এছাড়াও তোমার আর্টিক্যারিয়াল ভাস্কুলাইটিস একটা রয়েছে, যেটা NTC1Q ভাস্কুলাইটিস, এবং এর সাথে এটা স্মল ভেসেল আমরা জানি গ্লোমেরুলার মেমব্রেন একটা ভাস্কুলাইটিস রয়েছে। আর এছাড়াও আমরা জানি যে আনক্যাসেটেড স্মল ভেসেল ভাস্কুলাইটিস, মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস, গ্রানুলোমাটোসিস পলিএনজাইটিস, আর EGPA। নেক্সট স্লাইড যাও। স্যার স্লাইড কিন্তু চেঞ্জ করেছি। আসে না? বাকিরা দেখতে পাচ্ছি। এখন এই সব দেখা মিলিয়ে যাচ্ছে স্যার। আমরা যে একটা এই সব রিউমাটোলজিস্টরা চ্যাপেল হিলে বসে একটা কনসেনসাস করলো, এবং তোমরা এটা সবাই বইতে পড়েছো এবং বইতে দেখো, এটা হচ্ছে এই ক্লাসিফিকেশন তোমরা সবাই জানো। এইটা নিয়ে আর আমি যাইতে চাচ্ছি না, ইতিমধ্যে অনেকগুলোই আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তবে এটা মনে রাখতে হবে যে কতগুলো ভাস্কুলাইটিস, যেমন তোমার সিঙ্গেল অর্গান হতে পারে, সেখানে তোমার কিউটেনিয়াস লিউকোসাইটোপ্লাস্টিক এনজিআইটিস যাবে, তারপরে সিএনএস ভাস্কুলাইটিস একটা, আবার ভাস্কুলাইটিস অ্যাসোসিয়েটেড সিস্টেমিক ডিজিজের মধ্যে তোমার লুপাস, রিউমাটয়েড, সার্কয়েড, শকগ্রেনস ইত্যাদি রয়েছে। আর ভাস্কুলাইটিস অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিওলজি, এটা আমরা জানি যে সি ভাইরাস, বি ভাইরাস, সিফিলিস রিলেটেড, এইটা মনে রাখতে হবে। বিশেষ করে সি ভাইরাস ক্রায়োগ্লোবুলিনিক করে, বি ভাইরাসের সাথে প্যান একটা রিলেশনশিপ রয়েছে, এবং সিফিলিটিক অর্টাইটিস তোমরা জানো এটা। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইডে যাওয়া যাবে না পলাশ? স্যার আমি কিন্তু নেক্সট স্যার স্লাইডে আমরা আছি। দেখতে পাচ্ছি স্যার, আমাদের ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে আমাদের এখানে স্যার। এটা আমার মধ্যে নিয়ে আসলে কি ভালো হইতো না? সেটাই ভালো হয়েছে স্যার। কোনো একটা কারণে পলাশের থেকে যেতে পারছি না তো। এখন দেখো, তাহলে যদি তোমার এই যে টাইম লাইনটা দেখো, 1860-তে কুসমুলের এটা তোমার আমাদের একটা, তারপর 1952-তে জিক পাঁচটা এন্টিটি বললেন, 1990-তে গিয়ে ফার্স্ট এসিআর ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া হয়, তখনও মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস আসে নাই, এবং সে অন্যগুলো এসছে। এবং 1994-এ আঙ্কা যখন আবিষ্কার হলো, তখন আঙ্কাকে এটা তোমার যুক্ত করা হলো, এবং তখন তোমার এর পরিধিও বাড়ল। এবং এরপরে তোমার চ্যাপেল হিল কনসেনসাস 2012-তে গিয়ে ফাইনালি এরা সবগুলো যোগ করে এটাকে একটা তোমার যে ক্লাসিফিকেশনটা আমরা দেখলাম সেইটা দিল। কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো করতে তারা প্রায় আরো 10 বছর লাগিয়েছে, এবং 2022 সালে তখন যে পুরনো ক্রাইটেরিয়ার মধ্যে যে এই যে তোমার ওয়েট দেওয়া, কোনটা বেশি কোনটা কম, এটা আমরা মাত্র 2 বছর আগে পেয়েছি 2022 সালে। নেক্সট স্লাইড। স্যার চেঞ্জ হয় না আপনার ওখানে? স্যার সম্ভবত আমার কথা শুনতে পাচ্ছি না। আমাদের এখানে চেঞ্জ হয়েছে ভাই। আচ্ছা, একটা ভালো সমস্যা হলো না? এরপর আমরা যদি এখন আমাদের নেক্সট একটা যে থাকবে, সবচেয়ে বড় কথা হলো আমাদের চিকিৎসকরা
কিভাবে এটা তোমার ওই ডায়াগনস্টিক অ্যাপ্রোচে যাবেন, কখন চিন্তা করবেন। তো এটা চিন্তা করার জন্য আমরা কত কিছু সিমটম পেয়েছি আমরা, যেগুলো আমরা একসাথে করেছি। যে সিস্টেমিক সিমটম সবচেয়ে আগে, যে জ্বর, অনেকদিন জ্বরটা কোনো কারণ নেই, পাওয়া যাচ্ছে না। আমাদের দেশে কি হয়, জ্বর হলে তোমার আমরা ডক্টররা অনেকেই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, মনে করি সবই ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো যাই হোক, কেউ কেউ হয়তো ওয়েট করে ভাইরাল ইনফেকশনের জ্বর, কিন্তু জ্বর তো ভালো হচ্ছে না বা বারবার জ্বর হচ্ছে। কিন্তু অনেক সময় ফ্যাটিক, ওয়েট লস এবং আর্থ্রালজিয়া, ওয়েট লস আমরা চিন্তা করি এটা টিউবারকুলোসিস বা ম্যালিগনেন্সি হবে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে এটা আমাদের ভাস্কুলাইটিস অ্যাপ্রোচে যেতে হবে, এবং আর্থ্রালজিয়া। এবং কখনো কখনো আপনার গ্রানুলোমেটোসিস পলিঅ্যাঞ্জিআইটি, যেটা আমরা ওয়েজনাস বলতাম আগে, সেখানে নাকের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যে নাদাল ম্যানিফেস্টেশন, persistent epistaxis, আপার রেসপিরেটরি ট্র্যাক ডিজিজও দেখতে পারি, আবার লোয়ার রেসপিরেটরি মানে একদম সাইনোসাইটিস দেখা যায় সারা বছরই লেগে যাচ্ছে। আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক আমরা দেখতে পারি যে ওখানে কনসলিডেশন, লাং অ্যাবসেস, আপনার ওখান থেকে হিমোপটাইসিস হচ্ছে, নাক থেকে ইপিস্টেক্সিস হচ্ছে, এরকম। এবং এখানে আপনার যে আপার লিম্ব ক্লডিকেশন হতে পারে, ফুড অ্যান্ড রিস্ট্রপ হতে পারে ইসকেমিক মোটর নিউরোপ্যাথির জন্য, এবং সাসপেক্টেড গ্লোমারুলোনেফ্রাইটিস হতে পারে, রেনাল হিমাচুরিয়া এবং পালমোনারি রেনাল সিনড্রোম। এগুলো হলো একটা সিস্টেমিক ম্যানিফেস্টেশন। নেক্সট যাও, নেক্সট স্লাইড। এবং আমরা ড্রাগস নিয়ে আমরা চিন্তা করি, ড্রাগসটা সাধারণত হাইপারসেনসিটিভিটি ভাস্কুলাইটিস করে, এবং বিশেষ করে হেপাটাইটিস সি এবং বি ভাইরাস নিয়ে আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে এদের একটা অ্যাসোসিয়েশন থাকে সিএল, মানে মিক্স, মানে ক্রায়োগ্লোবুলিমিয়ার অনেকগুলো টাইপ আছে, টাইপ 1, 2, 3, 4, এবং সেখানে একটা টাইপের সি ভাইরাসের রিলেশনশিপ রয়েছে, আর বি ভাইরাস প্যানের সাথে রয়েছে about 30%। আর অটোইমিউন কানেক্টিভ টিস্যু ডিজিজ অ্যাসোসিয়েশন, স্পেশালি সেকেন্ডারি ভাস্কুলাইটিস এর কথা আমরা যেটা বলেছি, এসএলই, রিউমাটয়েড, শকরেন্স, সার্কোইডোসিস ইত্যাদিতে। নেক্সট স্লাইড প্লিজ। স্যার স্লাইড চেঞ্জ হয় না আপনার ওখানে? ওকে, এখন আমরা যদি দেখি যে কোন এজ গ্রুপ থেকে, আমরা এখানে উপরের থেকে নিচে এসছি, কারণ উপরের দিকে বেশি হয়। তো 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে আমার জন্য। আচ্ছা, স্যার 70 আপনি যদি উপরে একটু আমরা ডিসকানেক্ট এটা হয়ে আবার চাই। জয়েন করেন তাহলে মনে হয় ভালো হয় হ্যাঁ, স্যার। একটু যদি স্যার জয়েন কাইন্ডলি করবো। ডিসকানেক্ট হয়ে আবার জয়েন করেন স্যার, তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। মানে আমি যখন কথা বলছি সবাই কি শুনতে পাচ্ছে? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। কথা হ্যাঁ, ক্লিয়ার সবাই স্যার। চলুন। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছে আপনার কথা সবাই? ক্লিয়ার স্যার। স্লাইড চেঞ্জ হতে অসুবিধা হচ্ছে কোনো একটা কারণে, স্লাইডটা আপনার ওখানে ডিলেড হচ্ছে। কিন্তু তোমার কথা তো এখন আমি সাথে সাথে শুনতে পেলাম। স্যার, আচ্ছা, এখানে জাহাঙ্গীর মনে হয় স্যার একটু আর্থ্রাইটিস সবচেয়ে নেটওয়ার্কের বেশিতে তোমার একটু ইস্যু বয়সে আছে হয়। স্যার। আর যখন মানুষের তোমার ধরো ইফেক্টিভ এই 40 থেকে 70, এবং এই সময় তাদের দেখা যায় যে গ্রানুলোমেটোসিস, পলিঅ্যাঞ্জিআইটিস, তারপরে পলিআর্থ্রাইটিস নোডোসা, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জিআইটিস, এগুলো সাধারণত 50 থেকে 70, 60 এর মধ্যে হয়। আর একটু ইয়াঙ্গার ক্ষেত্রে 40 থেকে 50 এসনোফিলিক গ্রানুলোমেটোসিস, পলিঅ্যাঞ্জিআইটিস হয়। আর এইরকম একই সময় হাইপার সেন্সিটিভিটি ভাস্কুলাইটিস পিক হলো 47। আর সবচাইতে ইয়াঙ্গারদের ক্ষেত্রে আমাদের দেখি যে আমরা ধরা পড়ে টাকায়াসুর কথা সবসময় মনে রাখতে হবে, এবং হেনোফ্রনলেন। আর একদম ছোট বাচ্চাদের কাওয়াসাকি, এটা সেলফ লিমিটিং ডিজিজ হয়, এবং এটা তোমার আহ ভালো হয়ে যায়, এটা এটা রোগটা আর ইউজুয়ালি বাড়ে না। নেক্সট স্লাইড প্লিজ। স্যার এখনো চেঞ্জ হয় নাই? তাহলে দেখো, যেটা ওয়েজনাস ছিল, গ্রানুলোমেটোসিস, পলিঅ্যাঞ্জিআইটিস, আমরা এগুলো ডিসকাস করেছি। এবং বিশেষ করে টাকায়াস, যে টাকায়াস বিভিন্ন প্যাটার্নের হয়,
লিম্ব ইনভলভমেন্ট এবং পালস দুই সাইডে দুই রকম হয়, অথবা এক সাইডে অ্যাবসেন্ট হয়। এবং তোমার এখানে ফেসিয়াল, লিঙ্গুয়াল আর্টারি, জ ক্লডিকেশন। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইয়াং পেশেন্ট উইথ হাইপারটেনশন, এই হাইপারটেনশনটা আমাদের মনে রাখতে হবে যে হাইপারটেনশনে যদি ইয়াঙ্গার পিপল হয়, একটা আমাদের টাকায় আসুও মনে রাখতে হবে। যেমন আমরা কোয়ার্টেশন মনে রাখি, তেমন টাকায় আসু মনে রাখতে হবে। আর জায়ান্ট সেল আর্থ্রাইটিস এটা আমরা জানি যে ওনার এই যে হেডেক, জ ক্লডিকেশন, স্কাল্প টেন্ডারনেস, ভিজুয়াল ডিস্টারবেন্স। এবং এই ভিজুয়াল ডিস্টারবেন্স এর ব্যাপারে আমি সবাইকে খেয়াল করতে বলবো যে এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যাদের এই হেডেকের সাথে ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, এল্ডারলি পেশেন্ট, প্রথমেই আমাদের জায়ান্ট সেল আর্থ্রাইটিস দেখতে হবে। এবং তখন টেম্পোরাল রিজিয়নে যদি ইনভলভমেন্ট হয়, টেম্পোরাল আর্টারি এটা পালপেট করে নিতে হবে। আর ইয়াঙ্গারদের ক্ষেত্রে আমরা জানি যে হেনক সংলগ্নে কতগুলো প্রেজেন্টেশন হয়, জয়েন্ট ইনভলভমেন্ট হয়, স্কিন হয়, মেজেন্টারিক আর্টারির জন্য বাউল হয়, আপার ইন্টেস্টাইনে হয়, এখানে জিআই ব্লিড করতে পারে, যার ফলে মেলেনা হয়, এবং কখনো কখনো রেনাল ইনভলভমেন্ট হয়, হিমাচুরি, এবং আলটিমেটলি এদের একটা গ্রুপ তোমার আইজিএ নেফ্রোপ্যাথি হতে পারে। নেক্সট স্লাইড। পলাশ, নেক্সট স্লাইডে যেতে পারবা? স্যার আমি তো অলরেডি নেক্সট স্লাইডে আছি। তুমি গেছো না? হ্যাঁ আমারটা আসতেছে, দেরি হচ্ছে, খুবই মুশকিল। তাহলে এখন আমরা একটু যাই। তুমি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস এখানে আমরা বলেছি। এর মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট কথা হলো যে অ্যাওর্টার রুটে অনেক সময় অসুবিধা করে, এবং যার ফলে অ্যাওর্টিক ডাইলেশন, এবং যে আর্টারি গুলো তোমার বেশি বেশি এফেক্ট করে, তার উপরে তুমি অসকালটেট করলে ব্রুই পেতে পারো। নেক্সট লাইন। এবং দেখো মিডিয়াম ভেসেলে এটা তো তাড়াতাড়ি আসলো, কিউটেনিয়াস নডিউল হতে পারে। এবং তোমার সবচেয়ে বড় কথা হলো ডিজিটাল গ্যাংগ্রিন। এর সাথে আমাদের মনে রাখতে হবে কতগুলো জিনিস, যে তার মধ্যে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, রেনোভাস্কুলার হাইপারটেনশন, আর স্কিনে আমরা যে ডান দিকে দেখতে পাচ্ছি লিবিডো রেটিকুলারিস। এবং এই গ্যাংগ্রিন হয়ে কত আলসার আমাদের জন্য ডিফিকাল্টি পোজ করে। এবং কোনো কোনো সময় দেখা যায় যে মিডিয়াম ভেসেলের জন্য মাইগ্রেনিজম ইজ এ ডিফিকাল্ট প্রবলেম। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইডে যাও। স্যার নেক্সট স্লাইডে আছি অলরেডি। স্মল ভেসেল ভাস্কুলাইটিস। এটা এটা করে ফেলছি মিডিয়াম ভেসেল, রাইট। এরপরে যদি আমরা স্মল ভেসেলে যাই, স্মল ভেসেলে দেখতে পাওয়া যাবে যে আমাদের এখানে সবচেয়ে বড় স্কিনে যে কতগুলো প্রেজেন্টেশন হয়, যে পারপুরা, ভেসিকুলাস লেশন, আর্টিকেরিয়া, এবং তোমার নেইলে স্প্লিন্টার হেমোরেজ দেখতে পারো, রেনাল ইনভলভমেন্ট হতে পারে, পালমোনারি অ্যালভিউলার ইনভলভমেন্ট হতে পারে যেখানে, এবং তোমার এক্সট্রা ভাস্কুলার নেক্রোটাইজিং গ্রানুলোমা তৈরি হতে পারে। নেক্সট স্লাইড। এরপর আমরা যদি দেখি যে আমরা খুব কমন থেকে স্পেসিফিক ইনভেস্টিগেশনে যাব, আমরা উই স্টার্ট উইথ সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, এবং তোমার ইউরিন এক্সামিনেশন, রেনাল ফাংশন টেস্টের মধ্যে ক্রিয়াটিনিন করে নেই, লিভার ফাংশন টেস্ট করে এর সাথে বি ভাইরাস, সি ভাইরাস। এবং আমরা আলটিমেটলি ইমেজিং অনেক রকম করতে পারি, চেস্ট এক্সরে থেকে শুরু করে পেট সিটি স্ক্যান, এবং এমআর অ্যাঞ্জিওগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার লার্জ এবং মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস এর জন্য এটা দরকার। আমরা সিএনএস ভাস্কুলাইটিস বা সিএনএস ইনভলভমেন্টের জন্য সিএসএফ অ্যানালাইসিস এবং সিএনএস ইমেজিং করতে পারি, লাং এর জন্য পালমোনারি ফাংশন টেস্ট করতে পারি, এবং তোমার তো ওই ডিফারেন্সিয়ালের জন্য অথবা তোমার ভাস্কুলাইটিস মিমিক্স, এর মধ্যে সেপ্টিসিমিয়া একটা ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন ইনফেকশন, দ্য ব্লাড এন্ড টিস্যু কালচার। নেক্সট স্লাইডে যাও। ভেরি গুড, এখন তো ভালোই আসতেছে, বাহ। এবং এছাড়া তখন আমরা এএনএ করি আমরা সবগুলো জায়গায়,
এবং কমপ্লিমেন্ট লেভেলটা দেখি, বিশেষ করে তোমার কিছু কিছু ক্ষেত্রে যখন কম হয়ে যায়। সি ভাইরাস এবং আঙ্কা আবিষ্কার হওয়ার পরে আমাদের জন্য একটা ব্রেক থ্রু আমরা দেখেছি যে সি আঙ্কা পিয়াঙ্কা জিপি এবং এমপি এর জন্য রয়েছে, কিন্তু তোমার অন্যান্য ডিসঅর্ডারেও এগুলো পজিটিভ পাওয়া যায়, বিশেষ করে ড্রাগ ইনডিউস এবং ইসিনোফিলিক টাইপ। আর কখনো কখনো মাসেল ইনভলভমেন্ট কেমন, নার্ভের ইনভলভমেন্ট কেমন, এই জন্য আমরা ইলেকট্রোমায়োগ্রাফি নার্ভ কন্ডাকশন করতে পারি। এবং ডেফিনেটলি আমাদের ডায়াগনোসিসের জন্য আমরা আর্টেরিওগ্রাফি করে থাকি। নেক্সট স্লাইড। এবং ফাইনালি যদি তুমি বলো যে ব্লাড ভেসেল কি পরিমাণ ইনভলভ হয়েছে এবং টিস্যু ড্যামেজ সেটা কিরকম তোমার, সেটার জন্য আমাদের উই নিড দ্য টিস্যু বায়োপসি। এবং সেখানে আমরা কি কি জায়গা থেকে করতে পারি, স্কিন, টেম্পোরাল আর্টারি, এগুলো কঠিন টেম্পোরাল আর্টারি করা, এবং কিডনি, সুরাল নার্ভ, রেকটাল মিউকোজা, মাসল থেকে করতে পারি, লাং থেকে করতে পারি, আপার এয়ারওয়ে করতে পারি। যখন যেটা আমার ক্লিনিক্যালি বলবে যে এই জায়গা থেকে আমার টিস্যু বায়োপসিটা সবচাইতে বেশি ডায়াগনস্টিক ভ্যালু হবে, তখন আমি সেই জায়গা করতে পারি। এবং আমরা জানি যে লেশন গুলো যখন শুরুতে হয় তখন বায়োপসিতে অনেক পাওয়া যাবে না, পরের দিকে পাওয়া যায়। নেক্সট স্লাইড। রাইট, এখন আমরা বিভিন্ন আমরা ইন্ডিভিজুয়াল ভাস্কুলাইটিস সম্বন্ধে দুই একটা কথা বলে যাব। টাকায়াসু সম্বন্ধে আমি সবাইকে একটু বলতে চাই যে অনেক সময় আমরা টাকায়াসু ভালো করে ডায়াগনোস করতে পারি না, এবং ওই সন্দেহ হয়তো করি না, এবং অনেক সময় আমরা সিম্পল দুই দিকের পালসটাও দেখি না। আমরা ডান দিকের পালস দেখলাম, বাম দিকে দেখলাম। সো এখন থেকে আমি বলবো অ্যাজ এ ডক্টর, একবার হলেও 2 সেকেন্ডের জন্য রাইট রেডিয়াল এবং লেফট রেডিয়ালটা পালপেট করে দেখতে হবে, সন্দেহ করতে হবে। এখানে একটা আমরা ইয়াঙ্গার ফিমেইলের একটা চিত্র রেখেছি যে তার একটু মাঝে মাঝে মাথা ব্যথা হতো, একটু ডিজিনেস থাকতো। হঠাৎ করে সে দেখো এখানে ইসকেমিক একটা অ্যাটাক এবং অনসেট অফ লেফট হেমিপ্লেজিয়া, এবং তার রাইট রেডিয়ালটা অ্যাবসেন্ট ছিল, রেগুলার পালস রেট ছিল, যেটা লেফটে আমরা পেয়েছি। ব্লাড প্রেশার দেখো অ্যাসিমেট্রি, রাইট সাইডে 84/60 এবং লেফট সাইডে 178/110। এবং আমরা যখন ক্যারোটিড এক্সামিন করলাম, সাবক্লেভিয়ান করলাম, তখন ব্রুই পেলাম, এবং তাদের ইএসআর সিআরপি হাই পেলাম, এবং আলটিমেটলি অ্যানজিওগ্রাফি করে আমরা তার কতগুলো জায়গায় দেখো আমরা আলটিমেটলি ন্যারোয়িং পেয়েছি, এবং সেই ন্যারোয়িং দিয়ে আমরা আলটিমেটলি বুঝতে পারলাম। নেক্সট স্লাইড। এবং এটা সাধারণত বড় আর্টারি, এবং তোমরা জানো যে আওরটা এবং প্রাইমারি ব্রাঞ্চেস হয়, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট সবাই ফিমেল, এবং খুব অল্প বয়স শুরু হয়। আমরা 10 বছরের মধ্যেও পাই, আবার 30-33-এর দিকে সবচাইতে বেশি, এবং 40 বছর। এবং আমাদের যে কোনো কারণেই হোক, জাপান থেকে শুরু করে এশিয়াই অঞ্চলে এই জায়গাটায় এই টাকায়াসু প্রিভ্যালেন্স বেশি। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে যাও। স্যার নেক্সট স্লাইডে আছি, যাও। আমি বরং একটু আগেই আসছি নেক্সট স্লাইডে। রাইট, এবং এসিআর এটার জন্য আমরা ক্লাসিফিকেশন, তোমরা এটা নিশ্চয়ই দেখেছো যে এটা তোমার ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া এবং টাইপস অফ টাকায়াসু এখানে আমরা ছবিতে দেখাবার চেষ্টা করেছি। এবং এটা তোমরা জানো যে ইয়াঙ্গার এই যে লিম্ফ ক্লডিকেশন নিয়ে আসলো, ব্রেকিয়াল আর্টারিতে পালস নেই, এবং অ্যাসিমেট্রিক্যাল ব্লাড প্রেশার, এবং তোমার গিয়ে ওখানে ব্রুই পাওয়া গেল, এবং আর্টিওগ্রাফিক ন্যারোয়িং পাওয়া গেল। নেক্সট স্লাইড। বাকিদের এক্সপেরিয়েন্স কেমন? বাকিদের কি সমস্যা হচ্ছে অনেক? এটা মনে হচ্ছে না, 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 আমরা সবাই কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সবাই instantly না, দেখতে সমস্যা এবং হচ্ছে না কোনো। এখানে টাকা আসার জন্য আমাদের দেখো এখানে যে রাইট
এখানে যে সমস্ত তোমার ক্রাইটেরিয়া রয়েছে, পরে এখানে ওয়েটেড ক্লাসিফিকেশন করা হলো যে এখানে সবসময় আমাদেরকে ভাস্কুলাইটিস মিমিক্স গুলো এক্সক্লুড করতে হয়। তারপরে আমরা এখানে আমরা টাকায় আসার জন্য কিছু কিছু টু, বেশিরভাগই টু, এবং তোমার বিশেষ করে নাম্বার অফ আর্টেরিয়াল টেরিটরি যদি বেশি হয়, যত বেশি হবে তত নাম্বার, এবং তোমার রেনাল এবং মেজেন্টারিক ইনভলভমেন্ট হলো 3। আর এছাড়া অন্যগুলো ফিমেল 1 বাদে আর বেশিরভাগই 2, এবং এর মধ্যে অ্যানজাইনা, লিম্ফ ক্লডিকেশন, ভাস্কুলার 2, আপার এক্সট্রিমিটির ইনভলভমেন্ট হলো, ক্যারোটিড আর্টারি অ্যাবনর্মালিটি হলো, সিস্টোলিক ব্লাড প্রেশার ডিফারেন্স হলো। তাহলে এটা মোর দেন 5 পয়েন্ট যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের এটা টাকায় আসে বলতে পারে এনি ফাইন। নেক্সট স্লাইড। রাইট, ভেরি গুড। তাহলে এখন আমাদের কিন্তু মনে রাখতে হবে যে পালসলেস যদি হয়, ইয়াঙ্গার হলে অবশ্যই সন্দেহ করবো, আবার অন্যান্য অ্যানাটমিক্যাল ভ্যারিয়েশন গুলো চিন্তা করবো, কিন্তু বাট দ্য থিং ইজ দ্যাট এল্ডারলি পিপলের ক্ষেত্রে হলো সবচেয়ে কমন, এবং এটা মনে রাখতে হবে। আবার কিন্তু যা দেখা গেল যে অ্যাথেরোস্ক্লেরোসিস হলো, তাহলে একটা লিম্বে শুধু হবে না, দুটো লিম্বেই হবে। তাহলে এইটা আমাদের জন্য খুব মনে রাখতে হবে। এবং আমরা যদি ডিজিজ অ্যাক্টিভিটি রেগুলার এটা মনিটর করতে পারি, তাহলে আমাদের এই পেশেন্ট গুলোকে আমরা কিছুটা উপকার দিতে পারবো। নেক্সট স্লাইড। ভেরি গুড। এখন টাকা আসার জন্য সবচাইতে বড় কথা, তুমি মানে অন্য কিছু করার আগেই যে তুমি তাকে এটা যে দাও, সবচেয়ে বড় কথা হলো আমরা তাকে সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েডস দেই, ওরাল প্রেডনিসোলোন 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। পরে আমরা 2 থেকে 4 সপ্তাহ দিয়ে তারপর ট্যাপার করবো যখন পেশেন্টের ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হবে। কখনো কখনো আমরা 3 দিনের জন্য পালস আইভি মিথাইল প্রেডনিসোলোন দেই, যখন আমরা দেখবো যে তার করোনারি ইনভলভমেন্ট রয়েছে, ক্রিটিক্যাল ক্যারোটিন ইনভলভমেন্ট, ক্রিটিক্যাল ভার্টিব্রাল ইনভলভমেন্ট, তখন আমরা পালস আইভি মিথাইল প্রেডনিসোলোনটা দিয়ে তারপরে আমরা ওই ওরাল প্রেডনিসোলোনে যাই। নেক্সট স্লাইড। হুম, এখন আমাদের যখন স্টেরয়েড দেই, তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে তুমি যখনই স্টেরয়েড দিলে তখন একটা সময় পরে যখনই আমার রিমিশন হলো, গ্লুকোকর্টিকয়েড স্পেয়ারিং এজেন্ট লাগবে। এবং এই স্পেয়ারিং এজেন্টটা কিন্তু যে কোনোটা যে কোনো সময় দেয়া যাবে না, দেওয়ার জন্য আমাদের কোমরবিডিটি দেখতে হবে, এবং তার এটা মানে ফার্টিলিটির ব্যাপারটা চিন্তা করতে হবে, ওই ড্রাগটা আমাদের দেশে অ্যাভেলেবল কিনা চিন্তা করতে হবে, তার দাম কত চিন্তা করতে হবে। আমরা এখানে তাকায় আছি যে আমরা এই মেথোট্রেক্সেট এবং তোমার অ্যাজাথ্রিওপ্রিন, এটা আমাদের জন্য ভালো অপশন, এগুলোর দাম বেশি নয়। আর এছাড়াও কখনো কখনো মাইক্রোফেনোলেট, মফিটেল অথবা লেফটোনামাইড ব্যবহার করা হবে। তো এখন আমরা এটা নিয়ে আমরা পেপার গুলো ঘেটেছি যে কোনটা কোনটা কোনটার উপরে সুপেরিয়ার। তো আমাদের কাছে ওইরকম ক্লিয়ার ডাটা নাই যে এইটা এরকম, এক এক জায়গায় এক এক রকম প্র্যাকটিস করে এবং তারা নিয়ে করে, তাই না? আমরা এখানে অ্যান্টি টিএনএফ দিয়ে শুরু করতে পারি, পরে মেথোট্রেক্সেট, থিওপ্রিন অথবা লেফটোনামাইডে যেতে পারি। নেক্সট স্লাইডে যাও। হুম,
এখন দেখো টাকাসুতে আমরা একটা সিস্টেমিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস নিয়ে আসছি। এখানে আমরা দেখেছি যে 60% পেশেন্টরা রিমিশন হয় যদি গ্লুকোকর্টিকয়েড কে তুমি মেথোট্রেক্সের অথবা থিওপ্রিন অথবা সাইক্লোফসফামাইড তুমি নিলা। এই গ্রুপ বাদ দিয়ে তোমার যদি বায়োলজিকেও যেতে চাও, এর মধ্যে ডিটিএনএ, টসিলিজুম্যাব এবং রিটুক্সিম্যাব হলো আমাদের বায়োলজিক এজেন্টের মধ্যে, এগুলো অল্টারনেটিভ থাকবে। তো দেখা গেছে যে অনেকে বলবে যে না আমি রিটুক্সিম্যাব ব্যবহার করে আনন্দ পাই, তা আমি ওইটা করি। তা আমি বলবো যে না, আমাদের দেখতে হবে যে কস্ট এবং অ্যাভেলেবিলিটি, এবং দেখা গেছে যে রেটস অফ রিমিশন ওয়ার সিমিলার বিটুইন দ্য টু গ্রুপস। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের ওষুধ ব্যবহার দীর্ঘদিনের জন্য করতে হবে। সেই জায়গায় আমাদের চিন্তা করতে হবে যে কোনটা রোগীর জন্য উপকার। নেক্সট স্লাইড। নেক্সটে যাও। ভেরি গুড। আমারই প্রবলেম মনে হয়। কখনো কখনো দেখা যায় যে আমরা শুরু করলাম গ্লুকোকর্টিকয়েড দেওয়ার পরে, তাহলে এখানে আমার দেখা গেল যে তোমার পেশেন্টরা কখনো কখনো নন রেসপন্সিভ হয়, এবং রেজিস্ট্যান্ট হলে তখন আমাদের ওরাল নন বায়োলজিকের সাথে তখন একটা বায়োলজিক এজেন্ট যোগ করা যেতে পারে। এর সাথে তো স্টেরয়েড অবশ্যই চলবে। এরকম একটা কম্বিনেশন দিলে তখন তোমার পেশেন্টটা কিছুটা বেটার উপকার পেতে পারে। নেক্সট স্লাইডে যাও। হ্যাঁ, এবং এই সাথে আমরা বলেছি যে তোমার ইয়াঙ্গার গ্রুপ, এর সাথে ব্লাড প্রেশারের ব্যাপারটা, আমাকে ব্লাড প্রেশারের চিকিৎসা করতে হবে। এদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস বেশি হয়, সেটা প্রিভেন্ট করতে হবে। এবং অপরচুনিস্টিক ইনফেকশন, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে তোমার উম, এই বিভিন্ন রকম বায়োলজিক নন বায়োলজিক ব্যবহার করার ফলে এরকম আমাদের একটা ইন্ডিকেশন রয়েছে নিউমোসিস্টিস জিরোভেসিয়ার বিরুদ্ধে আমাদের প্রোফাইলেক্স দিতে হবে। এবং লোডোজ অ্যাসপিরিন দিয়ে আমাদের যদি দেখা যায় যে তাদের এরকম ক্রিটিক্যাল স্টেনোসিস রয়েছে, তাদের জন্য অ্যান্টিপ্লেটলেট থেরাপিটা শুরু করতে হবে। এবং কখনো কখনো আফটার ডুইং অল দোজ থিংস তারপরে ট্রিটমেন্ট ফেইল করে এবং সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হয়। তো সেই ক্ষেত্রে তোমার রিভাস্কুলারাইজেশন, অ্যাওর্টিক ভালভ সার্জারি ইত্যাদি আমাদের অপশন রয়েছে, যেগুলোতে আমরা সার্জারি করতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমাদের সবচেয়ে বড় জিনিস হলো এই ডিজিজ গুলো চলে যাবে না, এই ডিজিজ গুলো তোমার থাকবে। আমাদের কি করতে হবে, এটা মনিটরিং করতে হবে এবং রুটিন ফলো আপে রোগীকে রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের যখনই রোগী আমার ডিজিজ অ্যাক্টিভিটি দেখতে হবে বা ফলো আপে আসবে, আমাদের ক্লিনিশিয়ানদের তখন করতে হবে ক্লিনিক্যাল ইভালুয়েশনটা দেখতে হবে। আমার এই হিস্ট্রি একেবারে শুরু থেকে শুরু করে এখন কি অবস্থা, এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে তার এক্সটেন্ট অফ ইনভলভমেন্টটা বের করতে হবে। কিছু বায়োকেমিক্যাল টেস্ট করবো, কিছু ইমেজিং করবো। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইডে যাও। এখন আমরা দেখো একটা দেখাচ্ছে, ছবি দেখেই বুঝতে পারছো যে কোন অঞ্চলের ছবি দেখেছি। এবং এটা আমাদের জিসিএ, একটা 68-year-old ম্যান, এক্স স্মোকার, হাইপারটেনসিভ। সে এসছে আমাদের কাছে হেডেক নিয়ে ফর 6 weeks। এর সাথে তার জ ক্লডিকেশন এবং কনস্টিটিউশনাল সিমটম রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে তার এই আর্টারি গুলো কিরকম, ঠিক আছে, ফুলে রয়েছে। এটা থিক এন্ড রয়ে গেছে, টর্টুয়াস রয়ে গেছে। এবং দেখো ডান দিকে ফান্ডোস্কোপিতে অ্যাকিউট ইসকেমিক অপটিক
নিউরাইটিস, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তার ইএসআর এবং সিআরপি বোথ ওয়ার ভেরি হাই। নেক্সট স্লাইড যাও। নেক্সট স্লাইড। স্যার আমি নেক্সট স্লাইডে আছি। আমি তাহলে এটা পিক ইনসিডেন্স হচ্ছে 70 থেকে 79, মানে একটু এলডারলি পিপল, এবং আমরা জানি যে পলিমায়ালজিয়া রিউমেটিকের সাথে এর একটা রিলেশনশিপ রয়েছে, এবং ভিশন লসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, এবং এটা 30% পিপলের এরকম ইনভলভমেন্ট হয়, এবং এটা সাধারণত ইরিভার্সিবল, এবং এবং তাদের এটা অনেকের দেখা যায় যে আমরা শুধু মনে রাখি যে ক্রেনিয়াল আর্টারাইটিস, তা নয়, এদের মাল্টিপল অর্গান সিস্টেম ইনভলভ করতে পারে এবং ইসকেমিক ম্যানিফেস্টেশন। নেক্সট স্লাইড। স্যার আপনি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? মিস টেন্ডন? ইয়া, এখন এসিআর ক্লাসিফিকেশন আমরা দেখেছি 3/5 যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা জায়ান্ট সেল আর্থ্রাইটিস। একটু বয়স বেশি হতে হবে, মোর দ্যান 50 অর ইকুয়াল, এবং সবচেয়ে বড় কথা হলো যে তার এখানে লোকালাইজ হেডেক যে রিজিয়নটা, টেম্পোরাল আর্টারি বলো, লিঙ্গুয়াল বলো, এবং ফেশিয়াল বলো, অক্সিপিটাল বলো, সেই জায়গাটা তুমি যে ওখানে তুমি যে টেন্ডারনেস পাবে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট, এবং এদের ভেরি হাই ইএসআর, এবং তোমার এদের দেখা যায় যে জ ক্লডিকেশন এবং অ্যাকিউট ভিজুয়াল লস, এবং এই ভদ্র মহিলা ডান দিকে নিচে যে দেখো যে আর্ট্রিয়াল, এইরকম চেহারা দেখলে তুমি আগেই অন্য কোন রকম চিন্তা করার আগে আমাদের চিন্তা করতে হবে যে জায়ান্ট সেল আর্থ্রাইটিস। এবং আমার এটা বলতে হবে যে বায়োপসি করে, কিন্তু আমরা উই ডোন্ট গো ফর বায়োপসি, আমরা বায়োপসি করে যাই না, আমরা এটা দেখি, একটা স্যাম্পল এটা টাচ করি, অন্যান্য কন্ডিশন গুলো এক্সক্লুড করি, হাই ইএসআরটা দেখে নেই, তারপরে আমরা ওষুধটা শুরু করি কোমরবিডিটি গুলো দেখে। নেক্সট স্লাইড। এখন দেখো ইউলার ক্লাসিফিকেশনটা এসিআর ইউলার, এবং এখানে আমরা দেখেছি যে এই ভিজুয়াল লসটাকে তোমার 3 নম্বর দিয়েছে +3, এবং তোমার পজিটিভ টেম্পোরাল আর্টারি বায়োপসি এটা হলো +5। তাহলে এইরকম একটা সিচুয়েশন ডেফিনেটলি তোমার সবচেয়ে বেশি, অন্যান্য গুলো +2, ওয়েটেড ক্রাইটেরিয়া 2, আর ইএসআর হাই ইজ 3। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইডে যাও। স্যার আপনি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? অডিও শুনতে পাচ্ছেন? আমার অডিও কি অন্য কেউ শুনতে পাচ্ছে? ওকে, হ্যাঁ, এখানে শোনা যায়? পলিমায়ালজিয়া রিউমেটিকা আলাদা হয়েও হতে পারে, যে জায়ান্ট সেল ছাড়াও, আবার বেশিরভাগ ক্ষেত্রে এটা জায়ান্ট সেল আর্টারাইটিস দিয়ে হয়, তো সেটা আমাদের মনে রাখতে হবে। এবং তোমার গিয়ে সেখানে আমরা জানি যে ঘাড়ের ওপরে এদের শরীর ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এবং তোমার শোল্ডার গার্ডেল নিচে আর হিপ গার্ডেলও হতে পারে, অথবা এই কম্বিনেশন হয়, এবং মোর দেন 1 মান্থ যদি ডিউরেশন হয়, মোর দেন 50 ইয়ার্স, এবং হাই এসএল, এবং অন্যান্য রোগগুলো এক্সক্লুড করে উই ক্যান ডায়াগনোস তোমার পলিমায়ালজিয়া রিউমেটিকা। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। হ্যাঁ, এখন এটার জন্য আমাদের ট্রিটমেন্টটা 2 ভাগে করা। যদি আমরা ইনিশিয়ালি দেখি যে কোনো ভিজুয়াল লস নাই, একটা গ্রুপ, আর একটা হলো যদি ভিজুয়াল লস থাকে, বুঝতেই পারছো যে দুইটার সিগনিফিকেন্স 2 রকম। তাহলে ভিজুয়াল লস না থাকলে আমরা প্রাইমারিলি আমরা চিন্তা করি যে আমরা তখন গ্লুকোকর্টিকয়েড হাই ডোজে দিই, এবং এটা একটা ড্রামাটিক রেসপন্স 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়, ইমপ্রুভমেন্ট অফ সিমটম হয়। যদি ওই সময়ের মধ্যে ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমাদের ডায়াগনোসিসটা
মতো করে আবার চিন্তা করতে হবে। এটা মোটামুটি ভাবে 1 মিলিগ্রাম পার কেজি, এটা হলো এসিআর এ। আর ইউলার বলছে যে 40 to 60 মিলিগ্রাম পার ডে। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমরা যদি দেখি যে ভিজুয়াল লস যদি থেকে যায়, যদি ওই সময় তুমি ডায়াগনোস করেছো যে জায়ান্ট সেল আর্টারাইটিস উইথ ভিজুয়াল লস, অথবা যদি তোমার সেরেব্রোভাস্কুলার ডিজিজ থাকে, তাহলে আমাকে গ্লুকোকর্টিকয়েড দিতে হবে, আমাকে 3 দিনের মিথাইল প্রেডনিসোলন দিতে হবে, এবং তোমার আহ, এটা র্যাপিডলি যতটুকু পারা যায় এটা দ্রুত শুরু করতে হবে চোখকে বাঁচাবার জন্য। এবং দেখো এখানে আমরা একটা পেপার পেয়েছি যে যেখানে ভিজুয়াল লস এন্ড আদার ক্রেনিয়াল ইসকেমিক কমপ্লিকেশন জায়ান্ট আর্থ্রাইটিস, এখানে তারা বলেছেন যে এটা গ্লুকোকর্টিকয়েডের ইম্পর্টেন্সটা কেমন। তুমি ওরাল দিলা না আইভি দিলা, এটা কিছু ডাজন্ট মেজার, কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি স্টেরয়েড শুরু করতে হবে। নেক্সট স্লাইড। তুমি নেক্সট স্লাইডে দিতে দিতে থাকো, আমি যত দ্রুত পারা যায় বলবো। হ্যাঁ, এবং আমরা যদি দেখি যে গ্লুকোকর্টিকয়েড স্পেয়ারিং এজেন্ট দিতে হবে। যদি দেখা যায় যে গ্লুকোকর্টিকয়েড রিলেটেড অ্যাডভার্স ইফেক্টস বেশি হয়, তাহলে এইখানে আমরা একটা দেখেছি যে পেপার গুলোতে যে টসিলিজুমেবটাকে বলা হয়েছে। আর টসিলিজুমেব যদি আনএবল টু টলারেট, দেন মেথোট্রেক্সেট। নেক্সট স্লাইড। হুম। আর এছাড়া যদি তোমার অ্যাওর্টা এবং গ্রেড ভেসেল যেগুলোতে হয় লার্জ ভেসেল ইনভলভমেন্ট, তাহলে এখানে তোমার একই রকম ম্যানেজমেন্ট করতে হবে, কিন্তু এর সাথে আমাদের লো ডোজ অ্যাসপিরিনটা দিয়ে দিতে হবে, যাতে তাদের এখানে তোমার ইসকেমিক ইভেন্ট গুলো কম হয় এবং ওখানে তোমার প্লেক ফর্ম করতে না পারে। নেক্সট স্লাইড প্লিজ। এখন গ্লুকোকর্টিকয়েড দেওয়ার পরে আমাদের ফিজিশিয়ানদের সবচাইতে কঠিন জবটা হচ্ছে যে ওয়েন টু স্টার্ট ট্যাপারিং। তা আমাদের একটা ক্লিনিক্যাল গাইডলাইন রয়েছে, এটা ওই জায়ান্ট সেল আর্টারাইটিস অ্যাক্টেমরা ট্রায়াল, যেখানে বলেছে যে আমরা 10 মিলিগ্রাম কমিয়ে আপ টু 40 মিলিগ্রাম পার ডেতে যাবো, 5 মিলিগ্রাম কমিয়ে এভরি 2 সপ্তাহে 20 মিলিগ্রাম, দেন 2 সপ্তাহে করে 40, 20, 10, তারপরে প্রত্যেক মাসে মাসে 1 মিলিগ্রাম কমিয়ে এটা 52 উইকস। আর যারা কম্বিনেশনে যাবে, মনে করো যে টসিলিজুমেব দিয়ে দিলা, তাদেরকে 26 সপ্তাহে আমরা এটা চিকিৎসাটা চলতে পারবে। নেক্সট স্লাইড। আচ্ছা, এখন এটা আমরা তো ফলো আপ করবো এবং ঠিক করবো যে রোগীর অবস্থা অনুযায়ী ওয়েন টু কাম ফর দ্য নেক্সট ফলো আপ, এটা আমার দেখতে হবে। এবং প্রত্যেকটা সময় রোগীকে পুরোপুরি এক্সামিনেশন করতে হবে আমাদের, দ্যাট ইজ ভেরি ভাইটাল। এবং ইএসআরসিপি এসএআরপি করবো, এটা আমাদের রেগুলার আমরা দেখে, বুঝছো না। এবং টসিলিজুমেব তো আমরা জানি যে সিভিয়ার ইমিউনোসাপ্রেশন করে, তাহলে এটার জন্য আলাদা করে কোনো কিছু নাই। ক্লিনিক্যাল ইভালুয়েশনটাই আমাদের জন্য টসিলিজুমেব যারা খাবেন তাদের জন্য আমাদের দিতে হবে, সরি টসিলিজুমেব যারা পাবেন। নেক্সট স্লাইড।
এই কোভিড এর সময় তো যুবক নিয়ে তো কত রকম সেই হাঙ্গামা। এখন এখন দেখো আমরা আরেকটাতে যাব। একটা 46-year-old woman, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া ছিল, ফিভার ছিল, মায়ালজিয়া, আর্থালজিয়া ছিল, এবং তার সাথে তার এখানে দেখো পেইন এন্ড ব্ল্যাকেনিং অফ দ্য ফিঙ্গার্স হয়ে গেল, এবং রেনাল ডিসফাংশন দেখা গেল, র্যাশ দেখা গেল, ইউরিনে প্রোটিনুরিয়া উইথ আরবিসি ছিল, এবং তারা বি ভাইরাস পজিটিভ। এবং এটা ভেরি ইম্পর্টেন্টলি যে অ্যানজিওগ্রামে মাইক্রো অ্যানিরিজম পাওয়াটা, এটা হলো এই পলিআর্টারাইটিস নোডোসার ইম্পর্টেন্ট ফিচার। নেক্সট স্লাইড। তাহলে এটা হলো একটু বয়স বেশিও নয়, মিডল এজ এবং ওল্ডার পিপলদের হয়, এবং সিস্টেমিক সিমটম বেশি থাকে, এবং অনেক অনেক মানে অর্গান গুলো স্পেশালি কিডনি, জয়েন্টস, নার্ভস, জিআইটি ইত্যাদি সব এফেক্ট করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা ইডিওপ্যাথিক, কিছু ক্ষেত্রে মিনোসাইক্লিন দিয়ে, কখনো কখনো বি ভাইরাস এবং সি ভাইরাস, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবং প্যানের জন্য যে এসিআর ক্লাসিফিকেশন রয়েছে, এটা তোমরা দেখো যে 10টার মধ্যে 3টা থাকলেই প্যান। এর মধ্যে যেমন বায়োপসি রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আবার এর মধ্যে ওয়েট লসও রয়েছে। এইরকম জিনিসপত্রগুলো দিয়ে আমাদের মনে রাখতে হবে। এবং এখানে ছবিটা যেতে দেখা যাচ্ছে যে ব্রোকেন লিবিডো এবং আলসার, যেখানে কিউটেনিয়াস পলিআর্টারাইটিস নোডোসা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আনসারেশন দেখলে অনেক সময় আমরা এটা ইটিওলজি চিন্তা করি যে এটা কি কারণে এরকম হতে পারে, তো এটা মাথায় রেখো, পলিআর্টারাইটিস নোডোসা। নেক্সট স্লাইড। এখন এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। It is a type of your systemic necrotizing vasculitis, বেশি বয়সে হবে, এবং মেইলের বেশি হবে, ভেইন নট ইনভলভ, এবং প্রিয়াঙ্কা অ্যাসোসিয়েটেড যদি হয় তাহলে তুমি আমাদের এটা স্পেকট্রামটা ন্যারো হয়ে গেল। আর এদের কোনো রেসপিরেটরি বা ইএনটি এটার ইনভলভমেন্ট হয় না, যার ফলে তোমার মাইক্রোস্কোপিক পলিএনজিআইটিস চিন্তা করার জন্য আরো অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো থাকে এটা মাথায় রাখতে হবে। এবং তোমার মোস্ট কেস ইডিওপ্যাথিক হয়। এখানে তোমার যদিও বি ভাইরাস নিয়ে আমরা মাথা ঘামাই, কিন্তু মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে ইডিওপ্যাথিক। এবং এদের আমরা অনেক সময় লিবিডো রেটিকুলাস খুঁজি, তো সেটাও আমার মনে রাখতে হবে যে সবার ক্ষেত্রে পাওয়া যায় না। এটা তো তোমার এর সাথে ডিজিটাল গ্যাংগ্রিন, কিউটেনিয়াস নোডিউলস, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, আর টিপিক্যালি তোমার ভিসেরাল মাইক্রোঅ্যানিউরিজম সব ব্লাড ভেসেল, বিশেষ করে মানে তোমার রেনাল, হেপাটিক, মেজেন্টারিক, এই সমস্ত জায়গাগুলোতে বেশি হয়। বায়োপসি করে আমরা কনফার্ম করতে পারি। এবং যদি খুব মাইল্ড থাকে, ওই যে তোমার পায়ের যে ছবিটা দেখালাম, যে কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন গুলো, সিস্টেমিক ইনভলভমেন্ট, মানে তার সিস্টেমিক সিমটমস, এটা খুব আমাদেরকে চিন্তা করতে সুযোগ দেয়। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমাদের সবচেয়ে বড় কথা হলো প্যানের চিকিৎসার জন্য এটা অনেকগুলো ফ্যাক্টর মাথায় রাখতে হয়। একটা ডিজিজ সিভিয়ারিটি কেমন ছিল, এটা কি আপনার আইসোলেটেড কিনা, আইদার স্কিন অথবা অর্গান ইনভলভমেন্ট, এবং এর সাথে তার কোন রকম ভাইরাল ইনভলভমেন্ট রয়েছে কিনা, হেপাটাইটিস। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের চিকিৎসার জন্য সিভিয়ার ডিজিজ যখন হয় তখন ইটস এ গ্রেট কনসার্ন, যে অর্গান লাইফ থ্রেটনিং কন্ডিশন যদি হয়, যে কিডনি ডিজিজ, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ইসকেমিক বাউল, তখন আমাদেরকে ইমিডিয়েটলি শুরু করতে হবে
পালস গ্লুকোকর্টিকয়েড উইথ সাইক্লোফসফামাইড, আইদার ওরাল অথবা আইভি দুটাই দিতে পারি। আইভি মিথাইল প্রেডনিসোলন দিলাম, তারপরে ওরাল প্রেডনিসোলন দিলাম 2 থেকে 4 সপ্তাহ, তারপরে আমি সাইক্লোফসফামাইড। এখন যখন সাইক্লোফসফামাইড দিয়ে দিলাম তখন আমাকে একটা 6 সপ্তাহ পরে আবার অ্যানাদার ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট অ্যাজাথিওপ্রিন এবং মিথোট্রেক্সেট দেওয়া যেতে পারে। কিন্তু there are some patients who relapse after polyarterial nodosa। আমি তাকে প্রেডনিসোলন দিয়েছি, আমি তাকে সাইক্লোফসফামাইড দিয়েছি, আমি তারপরে তাকে দিয়েছি অ্যাজাথিওপ্রিন, তারপরেও তারা তাদের জন্য তোমার স্টেরয়েড এবং সাইক্লোফসফামাইড একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে এবং অ্যাজাথিওপ্রিন লঙ্গার টাইম। এবং মনে রাখতে হবে যে যদি কিছু পেশেন্ট অ্যাজাথিওপ্রিন বা মিথোট্রেক্সেট টলারেট করতে যদি না পারে তখন আমাদের মাইক্রোফেনোলেট দিতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। এখন রেজিস্ট্যান্ট কেসে একটা কথা রয়েছে, যে রেজিস্ট্যান্ট কেসে আমাদের রয়েছে যে আমাদের দেখা গেল যে পালস আইভি মিথাইল প্রেডনিসোলন 3 দিন দিলাম, তারপরে আমি ওরাল প্রেডনিসোলন দিলাম, তারপরে সাইক্লোফসফামাইডের সাথে ইমিউনোসাপ্রেসিভ এজেন্টে চলে গেলাম, এবং তারা দেখেছে যদি রিফ্রাক্টরি পলিআর্টারাইটিস নোডোসা হয়, যদি অ্যান্টি-টিএনএফ দেই বা রিটুক্সিম্যাব বা টসিলিজুমেব দেই, তাহলে তখন সবচেয়ে ভালো রেসপন্স দেখা যায় যে টসিলিজুমেবে 80%। নেক্সট স্লাইড। নন সিভিয়ারিটি যদি হয়, যদি সিভিয়ারিটিস না থাকে, তারপরেও আমাদের মনে রাখতে হবে যে কনস্টিটিউশনাল সিমটম, আর্থ্রাইটিস, অ্যানিমিয়া, স্কিন লেশন, আর্টেরিয়াল এন্ড স্টেনোসিস নট কজিং অ্যাক্টিভ ইসকিমিয়া এগুলো থাকতে পারে। তখন আমাদের দেখা যেতে যে শুধুমাত্র আমরা যে গ্লুকোকর্টিকয়েড দিয়েও আমরা চিকিৎসা করতে পারি, আমরা অন্যান্য সিভিয়ার ডিজিজ এর মতো কম্বিনেশনে গেলাম না। যদি দেখা যায় যে আমাদের গ্লুকোকর্টিকয়েড দেওয়ার পরে কাজ কম হচ্ছে, তখন আমরা অ্যাজাথিওপ্রিন অথবা মিথোট্রেক্সেট এখানে আমরা 1 বছরের জন্য প্যানের ক্ষেত্রে দেব। নেক্সট স্লাইড। এখন আমাদের দেখা গেল যে আমরা একটু আগে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে এটা শুধুমাত্র স্কিনে এরকম ইনভলভমেন্ট করে, তখন এরকম অথবা একটা অর্গানে প্যান হলো, তখন কিউটেনিয়ার যদি হয় তখন আমরা মাইল্ড ডিজিজের ক্ষেত্রে ওখানে লিবিডো রেটিকুলারিস পেতে পারি, অথবা নডিউল পেতে পারি, তখন টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে, এনএসআইড, কলচিসিন, কোনো কোনো ক্ষেত্রে ড্যাপসন ব্যবহার করা হয়। যদি এটা ফ্লেয়ার হয় অথবা আলসারেশন হয় তখন একটু ড্যাপসন দিয়ে কন্টিনিউ করতে হয়। নেক্সটটা। এই যে বাচ্চাদের ক্ষেত্রে একটা সেলফ লিমিটিং ডিজিজ আমরা একটু আগে বললাম, এবং দেখো এই যে এরকম যে কতগুলো ফিচার থাকে, এবং এটা যদি তোমার দেখা যায় যে ফিভার থাকলো এবং অন্যান্য ফিচার গুলো যদি থাকে, কনজাংটিভাল রেডনেস, ওরাল মিউকোজাল চেঞ্জেস, স্পেশালি স্ট্রবেরি টাং, ফ্যারিংস রেড থাকলো, লিপ গুলো ফিচার থাকলো, এবং ইরাইথেমা থাকলো পাম সোলে, এবং হাতটা ফুলে যেতে পারে, এবং পলিমরফাস র্যাশ, কখনো তোমার ম্যাকুলোপ্যাপুলার, কখনো তোমার এরাইথেমা মার্জিনাটামের মতো, এবং এদের সার্ভাইকাল লিম্ফোডেমা থাকে, সাধারণত সেলফ লিমিটিং, কোনো চিকিৎসা লাগে না। এখন আমরা আঙ্কা অ্যাসোসিয়েটেড একটু আমরা দ্রুত চলে যাই। আঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, এখানে দেখো যে তোমার
নাজাল ক্রাস্টিং এবং এপিস্টেক্সিস একটু আগে আমরা বলেছি, এবং কাফ হেমোটাইসিস বলেছি। আনকা পজিটিভ এবং ইউরিনেও ফাইন্ডিং রয়েছে। নেক্সট স্লাইড। তোমরা বুঝতেই পারছো যে এরকম 55 ইয়ার্স ওল্ড লেডির জন্য কি হতে পারে, বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট শি ইজ অলসো ডায়াবেটিক। এবং দেখো এই যে এখানে ফ্লোরেসেন্স করে তোমরা দেখতে পাচ্ছ আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস। নেক্সট স্লাইড। এই যে অবস্থা। এবং এখানে তুমি দেখো যে এখানে জিপিএ, এমপিএ, জিপিএ, এবং এখানে দুটো জায়গায় ক্ষেত্রে জি গ্রানুলোমেটোসিস, ইসোনোফিলিক গ্রানুলোমেটোসিস, দুটোর মধ্যে গ্রানুলোমা পাওয়া যায়। কিন্তু এমপিএ বা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জিআইটিস এটা গ্রানুলোমা ছাড়া, এবং স্মল, কখনো কখনো মিডিয়াম সাইজ আর্টেরিওলস বা ভেনিউলস কে এফেক্ট করতে পারে। এবং এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং রেনাল ইনভলভমেন্টের প্রিডিলেকশনটা সবচেয়ে বেশি। এবং এটাতে দেখা যায় যে নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস হয়ে থাকে, বিভিন্ন অ্যান্টিবডি, বিভিন্ন রকমের এমপিও বা PR3, এবং নেক্রোটাইজিং যদি হয় তাহলে এটা জিপিএস এর সবচেয়ে কমন, ভেরি কমন হলো সবচেয়ে এমপিএ, কিন্তু ইজিপিএ তে লেস কমন, এবং কখনো কখনো পসি ইমিউন কন্ডিশন গুলোতে আরো কম থাকে নেক্রোটাইজিং। নেক্সট স্লাইড। এবং তুমি দেখো, রাইট, আমরা যদি একটু বলি যে জিপিএ আর মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জিআইটিস দুটোই তোমার ওল্ডার অ্যাডাল্টে হয়। ইজিপিএ একটু ইয়াঙ্গার হয়, মেল ফিমেল ইকুয়াল রেশিওতে হয়, এবং দুটোতে আঙ্কা থাকে, আইডেন্টিক্যাল ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকে, সিমিলার হিস্টোলজি ফিচার, এবং সবচেয়ে বড় কথা হলো যে সিমিলার আউটকাম। নেক্সট স্লাইড। এবং এদের ক্ষেত্রে আমাদের যে জিপি এর ক্ষেত্রে অর্গান থ্রেটনিং বা লাইফ থ্রেটনিং ডিজ যদি হয়, এর মধ্যে রেনাল ইনভলভমেন্ট, পালমোনারি ইনভলভমেন্ট, সেরিব্রাল এবং ক্রেনিয়াল নিউরোপ্যাথি বা পেরিফেরাল, এবং অরবিটাল ইনভলভমেন্ট, ওখানে সুডো টিউমারের মতো ফরমেশন করে, এবং সেটা প্রপটোসিস হয়, থার্ড ফোর সিক্স পালসি হতে পারে, স্ক্লেরাইটিস হয়, এবং জিআই ব্লিডিং হতে পারে, এবং পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস হতে পারে। নেক্সট স্লাইড। এখন যদি তোমার এদের মধ্যে তোমার যদি নন অর্গান থ্রেটনিং অথবা নন লাইফ থ্রেটনিং হয়, সেটা আমাদের খুঁজে বের করতে হবে যে এদের শুধু সিম্পল রাইনোসাইনোসাইটিস, আর্থ্রাইটিস, কিছুটা পালমোনারি নোডিউল রয়েছে। তোমরা জানো যে সলিটারি পালমোনারি নোডিউলের একটা বড় কারণ হচ্ছে এই স্মল ভেসেল ভাস্কুলাইটিস গুলো, এবং সেখানে আমরা পাই। এবং এখানে যে জিপি এর ক্লাসিফিকেশন, যে কোনো দুইটা আমাদের পেতে হবে, একটা ওরাল আলসার, নাজাল ডিসচার্জ, মাইক্রোস্কোপি ম্যাটেরিয়াল, আর কনফার্ম করতে হবে বায়োপসি করে, এবং এবং সি আঙ্কাতে আমরা এটা পজিটিভ পাবো। এবং দেখো ওই যে লেপ্রোসির মতো তোমার ওই যে জিপিএ তে নাজাল ব্রিজটা ডিস্ট্রাকশন হয়ে যায়, এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট। যদি এরকম ফিচার পাওয়া যায় যে নাজাল ব্রিজ ডিস্ট্রাকশন উইথ সাইনোসাইটিস, উইথ আর্থ্রাইটিস, স্কিন নডিউল এবং মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, তুমি ডেফিনেটলি এটা জিপিএ বলতে পারবে। নেক্সট স্লাইড। এবং ইউলার ক্রাইটেরিয়া, ওয়েটেড ক্রাইটেরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই ভদ্রলোককেও দেখো, তারও এখানে তোমার ডিপ্রেস নাজাল ব্রিজ রয়েছে। কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে, কিছু ল্যাবরেটরি ক্রাইটেরিয়া রয়েছে। এবং এখানে তোমার যে নাজাল ইনভলভমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং +3। এবং তোমার এখানে যদি দেখা যায় যে আমরা বায়োপসি করতে পেরেছি, এটা +5। নেক্সট স্লাইড। এটা আমরা বলেছি। নেক্সট স্লাইড যাও। তার আমরা এখন
ইজিপিএ এসিআর ক্লাসিফিকেশন আছে। বাকিটা কি সবাই আমার সাথে সেম পেজে আছেন নাকি আমিও ডিসকানেক্টেড হয়ে গেলাম? ভাইয়া একসাথে আছি আপনি হ্যাঁ ইজিপিএতে আছে। আচ্ছা, এখন আমরা ইজিপিএ তে যাই। ইয়াং পেশেন্ট দেখো, এটা আমাদের দেশেরই পেশেন্ট, এবং দেখো 4 or more of 6 যদি হয় অ্যাজমা, এখানে একটা ইম্পর্টেন্ট ইনভলভমেন্ট। অ্যাজমার কথাটা মনে রেখো, ইসোনোফিলিয়ার কথা মনে রেখো, মনোনিউরোপ্যাথি মনে রেখো, এবং পালমোনারি ওপাসিটি লাইক তোমার জিপিএ এবং প্যারানাজাল সাইনাস, এবং আলটিমেটলি ইউ ক্যান ফাইন্ড দ্য enormous eosinophil in extravascular areas. Next slide, please. Next slide. যাও। স্যার ইজিপিএ ক্রাইটেরিয়াতে আছি। Next, এটা বলেছি, এটা নেক্সট স্লাইডে যাও। এটাতে এমপিএ তে থ্যাংক ইউ। এখন এটা আমরা দেখেছি যে দেখো পালমোনারি ইনফিল্ট্রেট দেখা যাচ্ছে বাইল্যাটারালি। নাজাল ইনভলভমেন্ট যদি থাকে তাহলে আমরা এটা -3 দিয়ে দিব। আর এছাড়া সবচেয়ে বেশি হলো প্রিয়াঙ্কা পজিটিভিটি +3, লাং এ ফাইব্রোসিস, পশ্চিমিউনাম গ্লোমারোনেফ্রাইটিস, এবং এটা +3। নেক্সট স্লাইড। এবং যদি দেখা যায় যে আমাদের ইন্ডাকশন করতে হবে লাইফ থ্রেটানিং কন্ডিশনে গ্লুকোকর্টিকয়েড, এইখানে আমাকে কোনো কম্প্রোমাইজ চলবে না, রিটুক্সিম্যাব অথবা সাইক্লোফসফামাইড দিতে হবে। এবং আমরা বিভিন্ন আরসিটি গুলো দেখেছি যে রিটুক্সিম্যাব ইজ এন ইফেক্টিভ অল্টারনেটিভ টু সাইক্লোফসফামাইড ফর দ্য ইনিশিয়াল ট্রিটমেন্ট অফ পেশেন্ট। এখানে রিটুক্সিম্যাব ড্রাগ অফ চয়েস, এবং যাদের নিউলি ডায়াগনোজ করেছো অথবা রিল্যাপস তাদের ক্ষেত্রে আমরা ইজিপিএ তে এখানে রিটুক্সিম্যাব। নেক্সট স্লাইড। আর যদি নেক্সট স্লাইডে যাও, হ্যাঁ এটা দেখো রিটুক্সিম্যাব ভার্সেস সাইক্লোফসফামাইড যদি দেখো যে যখন আমরা দিয়েছি যে দুটোর মধ্যে আবার রিটুক্সিম্যাব দেবো না সাইক্লোফসফামাইড দেবো, এবং দেখা গেছে যে এটা কোনো কোনো ক্ষেত্রে এই স্টাডিতে আমরা পেয়েছি যে 6 মাসে ইন্ডাকশন অফ রিমিশনটা রিটুক্সিম্যাব এবং তোমার সাইক্লোফসফামাইড গ্রুপে দুইটাই সিমিলার ছিল। এবং কিন্তু যাদের রিল্যাপস হয় তাদের ক্ষেত্রে রিটুক্সিম্যাব হলো রিমিশনটা আর্লি করে, আর অ্যাডভার্স ইভেন্ট দুটার মধ্যে সমান ছিল। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমি রিটুক্সিম্যাব করতে পারি, কোনো কোনো সাইক্লোফসফামাইড করতে পারি। আমার অ্যাভেলেবিলিটি এবং কস্টটা ইম্পর্টেন্ট, এখানেও আমরা সেই জিনিসটা দেখিয়েছি। নেক্সট স্লাইড। এবং রিটুক্সিম্যাব রেজিমেন এগুলোর আমি ডিসক্রাইব করতে যাচ্ছি না, চলে যাও। এগুলো চলে যাও। প্লাজমা এক্সচেঞ্জ আছে স্যার। আর আর কোনো কোনো ক্ষেত্রে প্লাজমা এক্সচেঞ্জ করা যায়, কিছু কিছু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আমরা দেখেছি। নেক্সট স্লাইড যাও, বিশেষ করে সিভিয়ার কিডনি ডিজিজ থাকলে। নেক্সট স্লাইড। নতুন একটা ড্রাগ আমরা পেয়েছি, এটা কমপ্লিমেন্ট C5a রিসেপ্টর ইনহিবিটর। যদি আমি দেখি যে তাদের ক্ষেত্রে যে তোমার
গ্লুকোকর্টিকয়েড আমাদের দীর্ঘদিন দিতে হচ্ছে, তখন লিমিট দ্য ইউজ অফ গ্লুকোকর্টিকয়েড অ্যাভোকাপান দেওয়া যেতে পারে। নেক্সট, মেনটেন্যান্স থেরাপিতে আছে। এবং এই অ্যাভাকোপানটা তোমার অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস, এটা আমরা যেটা পেয়েছি এটা 2021 এর রিপোর্ট, যে এখানে বলা হচ্ছে যে আইদার ওরাল অ্যাভাকোপান 30 মিলিগ্রাম টুয়েস ডেইলি, অন্য আর্মে ছিল প্রেডনিসোলন, সেখানে দিয়ে আমরা দেখেছি যে অ্যাভাকোপানের রেসপন্সটা ভালো এবং স্টেরয়েড ইন্ডুসড সাইড ইফেক্টটা কম। এবং আমরা মেনটেন্যান্স থেরাপি এবং আইদার তোমার গ্লুকোকর্টিকয়েড প্লাস রিটুক্সিম্যাব অর ওরাল অর আইভি সাইক্লোফসফামাইড দিয়ে আমরা এটা মেনটেন্যান্স থেরাপি চালাতে পারি। নেক্সট স্লাইড প্লিজ। Next slide. ওকে, এখানে আমাদের দেখো আমরা বলেছি যে এইগুলো ক্ষেত্রে একটা মেনটেন্যান্স থেরাপি লাগে। এখন এটা মেনটেন্যান্সের জন্য তুমি সবসময় এটা মাথায় রাখবে যে তোমার ডিজিজ সিভিয়ারিটি কেমন, আমার পেশেন্টের রিলেটেড কোন রকম ফিচার ছিল কিনা, তাই না? এখন আমাদের এটা রিটুক্সিম্যাব দিয়ে মেনটেন করতে পারি, অথবা অল্টারনেটিভ হলে এজাথিওপ্রিন, মেথোট্রেক্সেট, অথবা এরা সহ্য করতে না পারলে মাইক্রোফেনলেট, মফিটিল। নেক্সট স্লাইড। এখন এগুলা রাজাথিওপ্রিন এগুলা আমরা ডিসাইড করতে চাচ্ছি না। নেক্সট স্লাইডে যাও। নেক্সট স্লাইডে চলে যাও। স্যার ডিউরেশন অফ মেনটেন্যান্স থেরাপিতে চলে আসছি, আমরা প্রায় 3-4টা স্লাইড স্কিপ করেছি। আমরা রিটুক্সিম্যাবের ইম্পর্টেন্স বলেছি। নেক্সট স্লাইডে যাও পলাশ। স্যার আমি ও পলাশ, ডিউরেশন অফ মেনটেন্যান্স থেরাপিতে আছি আচ্ছা স্যার। তাহলে এখানে আমরা দেখেছি, এটা নিয়ে আমি আর বললাম না, এটা রিটুক্সিম্যাব দিয়ে এটা বেটার মেইনটেনেন্স এবং রিমিশন ফ্রি তোমার পিরিয়ড থাকতে পারে। নেক্সট স্যার স্লাইড। সম্ভবত আমার ভয়েসও শুনতে নেক্সট, পাচ্ছি। স্যারের সবকিছু ডিলে হচ্ছে। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাও। নেক্সট স্লাইড। ওকে, এখন আমাদের কতদিন আমাদের মেনটেনেন্স করতে হবে? 1 to 2 ইয়ার। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি, যদি তাদের বেশিরভাগ ক্ষেত্রে যদি রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে 1 to 2 ইয়ার্স, আর রিস্ক ফ্যাক্টর থাকলে এটাকে বাড়ায় দিতে পারে। আর যেটা হলো আমরা বললাম যে বিশেষ করে পালমোনারি ইনভলভমেন্ট অথবা আপার রেসপিরেটরি ইনভলভমেন্ট, এটা মানে 2 বছর থেকে 3 বছর লাগতে পারে। বুঝতে পারছো? ঠিক আছে, নেক্সট স্লাইড। আচ্ছা অন্য কেউ একজন স্যারের সাথে একটু কনভারসেশনে যেয়ে দেখবেন যে স্যার এটা শুনতে পান কিনা। আমার মনে হয় যে আমরা তো শেষ করে আসছি প্রায়, স্যার আমাদের আর খুব বেশি নাই। আমার হ্যাঁ 2-1টা স্লাইড নিয়ে একটা আমি দেখাই দেব,
আচ্ছা রাইট, এইটা নিয়ে আর আমার বলার দরকার নাই। আমার রিটুক্সিম্যাব দেওয়ার সময় আমার ইনফেকশন, আমার প্রেগন্যান্সি ইত্যাদি দেখতে হবে। নেক্সট স্লাইডে যাও গিয়ে, তুমি এক এক স্লাইড স্কিপ করো। আচ্ছা পলাশ, স্যার। তুমি স্লাইড গুলো উল্টে যাও তো দেখি, দেখা যাক। তুমি এটা স্কিপ করো, আমরা ইয়েতে যাই। কোথায় যাবো স্যার, কোনটাতে যাবো স্যার? আমরা তো এখন রাইট, এটা চলে যাও। এগুলা 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 মোটামুটি বলে দিয়েছি। আর এছাড়া স্পন্ডাইসাল ভাস্কুলাইটিস হ্যাঁ, নিয়ে এখন আর খুব বলবো না। এটা নেক্সট স্লাইড যাও। অ্যাডাল্ট ভাইয়া এত বেশি গেলে তো সব চলে গেল। এটাও বলার দরকার নেই, এটা নিয়ে আমরা বলেছি। শুধুমাত্র একটু দেখাও যে ট্রিটমেন্টের পার্টটা একটু দেখাও, একটু উল্টে যাও। এগুলো সবই আমরা বলেছি একটু আগেই, তুমি চলে যাও। এখানে আমাদের বলেছি যে আমাদের ইউজুয়ালি পেশেন্ট গুলো কমপ্লিটলি রিকভার করে যায়, বাট সামটাইমস আমরা প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি পার ডে দিয়ে আমরা ক্লিনিক্যাল রেসপন্স করে ট্যাপার করে নিই। নেক্সট স্লাইড। এটা হলো পিকচারটা, এবং কিডনিতে ইনভলভমেন্ট করে আমরা বলেছি, এটা আজকে আর আমি বলছি না। নেক্সট স্লাইড যাও। এখানে তাদের অনেকের হাইপারটেনসিভ হয়ে যায়, আইজিএ নেফ্রোপ্যাথির ক্ষেত্রে তোমরা জানো হিমাচুরিয়া, প্রোটিনুরিয়া এবং হাইপারটেনশন। নেক্সট স্লাইড। দেখো জেনারেল ম্যানেজমেন্টের পার্টটা দেখো, এটার পরে জেনারেল ম্যানেজমেন্টটা রয়েছে। আমরা মোটামুটি সবগুলো বলেছি। জেনারেল ম্যানেজমেন্টটা খুঁজে পেলে একটু বলে দাও। আর এটা আমরা বলেছি যে সেকেন্ডারি ভাস্কুলাইটিস, এবং দেখো রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্টের ক্ষেত্রে কেমন করে এরকম ভাস্কুলাইটিক কিউটেনিয়াস আলসারেশন হয়। নেক্সট স্লাইড। রিউমাটয়েড ভাস্কুলাইটিস। নেক্সট স্লাইড। স্যার আমি জেনারেল ম্যানেজমেন্টে আছি। আমার মনে হয় যে এটা এখানে শেষ করে দাও, আমরা এটা ইয়ে করে দাও। স্ক্রিন শেয়ারটা এখন আপাতত বন্ধ রাখো। শুধু জেনারেল ম্যানেজমেন্ট আমি একটু মোটামুটি মুখে বলে দিই যে একটা হলো যে ভাস্কুলাইটিস এর যে ব্যাপারগুলো তোমাদের মাথায় আমরা দেবার চেষ্টা করেছি যে কোন কোন ড্রাগ কর্টিকয়েডের সাথে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ড্রাগ এবং কিছুটা টাইপের উপরে নির্ভর করে তফাৎ রয়েছে। সেই জিনিসটা তোমাদের এই লেকচার থেকে মাথায় রাখো। আর জেনারেল সাপোর্টিভ কেয়ারের মধ্যে এখানে এইটা খুবই ইম্পর্টেন্ট কথা যে এই যে পেশেন্টের এডুকেশন, যে তুমি কোন রোগটা ডায়াগনোস করছো, কোন চিকিৎসা দিচ্ছ, এবং ওই চিকিৎসার সাইড এফেক্ট কি, এবং কতদিন চিকিৎসা নিতে হবে, কখন আসতে হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই এটাতে কোলাবোরেটিভ ইফেক্ট লাগবে, যে তারা কোলাবোরেশনে কাজ করবেন একসাথে, এবং পেশেন্টকে শেখাতে হবে যে লাইফস্টাইল মডিফিকেশনের কোনো অল্টারনেটিভ নাই। এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে যাও। এবং এখানে কিছু কিছু পেশেন্টের পেইন ম্যানেজমেন্ট করতে হয়, এবং প্যারাসিটামল বলো, এনএসআইটা বলো, এগুলো সবই দেওয়া যায়। এবং ফিজিওথেরাপি খুবই ইম্পর্টেন্ট, যাদের মাসল প্লাস জয়েন্ট ইনভলভমেন্ট থাকে তাদের এটা দিতে হবে। তাদের নিউট্রিশনটা ভালো মতো দেখতে হবে, যে সময় স্কিন লেশন এরকম কেয়ারটা লাগবে। তোমার সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা আমাদের চেক করতে হবে, এবং তোমার ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দেওয়ার পরে তোমার ইনফেকশন হয়, অস্টিওপোরোসিস হয়, এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে। এবং বোন এবং মাসল হেলথ রাখার জন্য আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন লাগবে। নেক্সট স্লাইড।
এবং তোমার মেনটেন্যান্স থেরাপি এবং পেশেন্টদেরকে রেগুলার ফলো আপে আসতে বলতে হবে যে তাদের যে রোগটা কখন আবার রিল্যাপস করবে, দে শুড আন্ডারস্ট্যান্ড, দে শুড কাম টু দ্য ফিজিশিয়ান। নেক্সট। ব্যাস, স্যার আমি এটা দিয়ে ধন্যবাদ জানাতে চাই যে বিরাট বড় লেকচারটাকে আমরা যে শেষ করতে পেরেছি। আমার এই যে এই স্ক্রিনের দিকে তাকায় থাকতে থাকতে আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। সরি। বলো দুই একজনের দুই একটা কথা বলো। এই আমাকে আগে বলো যে আমাদের যে ছাত্রছাত্রীরা আজকে জয়েন করেছে তাদের এক্সপেরিয়েন্স বলো যে কে কয়জন কয়টা তোমার ভাস্কুলাইটিস দেখেছে, একজন করে কথা বলো। কেউ একজন রেসপন্স করেন আপনাদের এক্সপেরিয়েন্স ভাস্কুলাইটিস নিয়ে যে কোনো ওরা কিছু বলতে নিয়ে। পারবে? ওকে ওকে। মনে হয় যে ওদের পরীক্ষার জন্য পড়তে দাও, ঈদ করে দাও। আই ওয়ান্ট টু সে যে আল্লাহ তোমাদের ভালো রাখুক এবং তোমরা ভালো মতো পরীক্ষা দিয়ে দিয়ে পাস টাস করো। সবার সাথে আবার স্যার দেখা হবে স্যার ইনশাল্লাহ। পলাশ আজকে স্যার বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার। এই অবস্থা চালানো যাবে না। আমার নতুন বাসায় তো, হ্যাঁ সম্ভবত নতুন স্যার বাসায় নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে স্যার ওখানে। কি যে হয়েছে না হয়েছে এটা আমার দেখতে হবে ঈদের পরে। আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ ইউ, আমি থ্যাংক রাখলাম। ইউ ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা একটু থ্যাংক আমার ইউ স্যার, আদাব স্যার। ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী, কোনো একটা অসুবিধার জন্য হয়তো অসুবিধা মানে এটা জিনিসটা মেনে করতে পারছিলাম না। যাই হোক পলাশ ভাই, সবার আপনাকে খুব ধন্যবাদ, অনেক সময় নিয়ে আমাদেরকে সময় নিয়ে ক্লাসটা আসলে আমি 10 সেকেন্ডে স্কিপ করার জন্য চেষ্টা করেছি স্লাইড শেষ হওয়ার আগেই। না, আসলে স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল ভাইয়া, আপনি বা আমাদের কোনো সমস্যা ছিল না। আচ্ছা থ্যাংক ইউ। যাই হোক আসসালামু পলাশ ভাই, আলাইকুম ভাইয়া, আমরা কি আপনি একটু স্লাইড প্রেজেন্টেশনটা পেতে পারি? অনেকগুলো স্লাইড আসলে মিস হয়ে গেছে। মেডেক্সেল থেকে দিয়ে দিবে হয়তো স্যারের এটা মনে হয়। পলাশ ভাই, আপনি একটু একটা কাজ করতে পারেন যে একটু সেকেন্ডারি ভাস্কুলাইটিস যেগুলো ছবিগুলো আছে একটু পাতা উল্টা উল্টায় যান, তাহলে হয়তো এটা আমি তাহলে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কারণ এটা আমি করতে পারি। স্যারের এই লেকচারটা আসলে উনি পরবর্তী মানে আরো ফার্নিশ করে কোনো একটা ইয়ার জন্য তৈরি করছিলেন। ভাস্কুলাইটিস মিমিক্স এই ছবিগুলো দেখতে পারেন, অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট। ফুটফাট একটা পিকচার দিয়ে দিবে। আর ডিফারেন্সিয়াল তো সবখানেই থাকে। ভাইয়া এই স্লাইড শোটা কি গ্রুপে দেওয়া যায়? হ্যাঁ ইফ ইট ইজ হ্যাঁ, অ্যালাউড, এখান থেকে আমরা সেভ করে নিলাম। আজকে আমি কথা বলি, আজকে দিয়ে দিব না। ওই ওই মেডিক কি জানি ওটা মুভিসটার সাথে কথা বলে ওদেরকে আপলোড করে দিতে বলবো। এটা আমি আসলে পিডিএফ করে ফেলছি স্যারেরই, আজকে দিয়ে দিবে, ওর অসুবিধা নেই। থ্যাংক ইউ। তাহলে পড়ে নিয়েন। শুভকামনা থাকলো যারা এবার পরীক্ষা দিবেন, আর বেশি দিন বাকি নাই, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ পলাশ ভাই। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভাই। এটা মেডিক্সেলের লাস্ট ক্লাস এই সেশনে। যদি কেউ এবার পরীক্ষা না দেন তাহলে পরের সেশনে দেখা হবে। আর যারা পরীক্ষা দেন আশা করি আপনারা তখন ফেলো গেস্ট হিসেবে থাকবেন আমাদের সাথে। এটা আমাদের শুভকামনা আপনাদের জন্য। থ্যাংক ইউ, আমি লিভ করলাম। আর নুবিস্তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আজকে বেশি ঝামেলা হয়েছে। এরপরও আপনারা ভালো একটা সাপোর্ট দিয়েছেন, আর সেই সেশন জুড়ে আপনাদের সাপোর্ট ছিল। আসলে কৃতজ্ঞতা বলে প্রকাশ করার কিছু নাই। স্যারের হয়তো নিজেই বলতে পারতেন, কিন্তু স্যারের ওখানে নেটের সমস্যা হচ্ছিল, এই জন্য একটা অসুবিধা ছিল। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইটস হিউজ স্টাফ। আর স্টুডেন্টরা এখানে হয়তো কি বলে আমি জানি না, কিন্তু যারা সাথে কথাবার্তা হয় বা তারা এই ইনিশিয়েটিভটাকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করে, সরাসরি যারা কথা বলে। সুতরাং এই অ্যাপ্রিসিয়েশনের বিশাল একটা অংশ আসলে নুবিস্তা আপনাদেরও পাওনা। আমার স্যারকে আসলে কিছু বলতে পারে নাই আজকে, দ্রুত শেষ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। অ্যান্ড আমাদের যারা ফেলো পার্টিসিপেন্ট আছেন তাদের জন্য আসলে সবকিছু। তারা ভালো করবেন, তারা ভালো শিখবেন, এটাই আমাদের কামনা। এই সেশন আজকে এখানে শেষ করব। থ্যাংক ইউ।